আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি ফাইনাল রিভিশন প্রোগ্রাম নিয়ে। আজকে আমরা ফাইনাল রিভিশন প্রোগ্রামের বায়োলজির ফার্স্ট লেকচারে উপস্থিত। বায়োলজি ফার্স্ট পেপারের আজকে আমরা প্রথম অধ্যায় দিয়ে শুরু করতেছি আমাদের এই ফাইনাল রিভিশন প্রোগ্রাম, এফআরবি প্রোগ্রাম। তো এই সাবজেক্টের বা এই ক্লাসের একটু নিয়মটা তোমাদের বলি। আমাদের বায়োলজির প্রতিটা অধ্যায়ের মধ্যে অনেক টপিক থাকে, যে টপিকগুলো থেকে পরীক্ষায় সিকিউ প্রশ্নগুলো আসে এবং এমসিকিউ প্রশ্ন আসে। তো আমরা বর্তমানে সিকিউ প্র্যাকটিসের মেইন প্রোগ্রামে আছি। এমসিকিউর জন্য আমি তোমাদের বলে দিব, তোমরা এমসিকিউর জন্য এইভাবে পড়ে নিবা, হয়ে যাবে ইনশাল্লাহ। আর যে এমসিকিউগুলো একটু কঠিন সেগুলো আমি ক্লাসের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। মূলত আমাদের ফোকাস থাকবে এফআরবি প্রোগ্রামের সৃজনশীল প্র্যাকটিস করার দক্ষতা অর্জন করা, কারণ আমাদের সিকিউতে বেশি প্রবলেম হয়, এমসিকিউতে তেমন প্রবলেম থাকে না। এমসিকিউ প্র্যাকটিস করতে করতেই, বই পড়তেই হয়ে যায় অনেকেরই। তারপরে যদি কিছু এমসিকিউ থাকে ইউনিক, যেগুলো বুঝতে সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা ক্লাসে আলোচনা করব এমসিকিউগুলো। কিন্তু আমাদের মেইন ফোকাস থাকবে প্রতিটা ক্লাসেরই সিকিউর উপর, অর্থাৎ সৃজনশীলের উপর। পাশাপাশি এমসিকিউ তো আমরা আলাদা করে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি প্রয়োজন হয়। তো আমাদের আজকে যে বায়োলজির ফার্স্ট এফআরবি প্রোগ্রাম, এই প্রোগ্রামে আমরা বায়োলজির ফার্স্ট পেপারের যে প্রথম অধ্যায় রয়েছে কোষ ও এর গঠন, এই অধ্যায় দিয়ে শুরু করতেছি। এখন তোমাদেরকে সম্পূর্ণ সিস্টেমটা একটু ক্লিয়ারলি বুঝায় বলি, মনোযোগ দিয়ে শুনবা। আমাদের প্রতিটা অধ্যায়, বায়োলজি ফার্স্ট পেপার বলো বা সেকেন্ড পেপার বলো, প্রতিটা অধ্যায়ে অনেকগুলো টপিক থাকে। এখন পরীক্ষাতে কোন টপিক থেকে প্রশ্ন আসছে, সেই টপিকের নাম কি পরীক্ষার প্রশ্নে লেখা থাকে যে এই প্রশ্নটা আসছে এই টপিক থেকে, ওই প্রশ্নটা আসছে ওই টপিক থেকে, এরকম কি লেখা থাকে আমাদের পরীক্ষার প্রশ্নে যে এই প্রশ্নগুলো এই টপিক থেকে আসছে? তুমি কখনো দেখতে পাও এরকম কিছু? না স্যার। ভেরি গুড, উত্তর দিয়েছো, থ্যাংক ইউ। আমাদের কিন্তু বায়োলজিতে যে প্রশ্নগুলো করা হয় কোন টপিক থেকে আসে এটা আমরা নিজেরাও জানি না। আমরা তো আসলে জানি না কোন অধ্যায় থেকে আসে, অধ্যায়ের নামও লেখা থাকে না, জাস্ট প্রশ্ন থাকে 1 থেকে 7টা প্রশ্ন, যে কোনো 5টা উত্তর দাও। এখন কথা হচ্ছে, আমাদের প্রথমে আগে ধরতে হবে যে আমাদের একটা উদ্দীপকটা ভালো করে পড়তে হবে, যে এই উদ্দীপকটা আমাদের ফার্স্ট পেপারের কোন অধ্যায়ের সাথে মিলে। এবং সেই ফার্স্ট পেপারে তো আর একটা টপিকে শেষ হয় না, অনেকগুলো টপিক, কমপক্ষে একটা অধ্যায়ে কম হইলেও 10টা টপিক থাকে। তো আমাদের অধ্যায় আছে মোট 12টা। তো 10 টপিক যদি একটা অধ্যায়ে 10 টপিক থাকে, তাহলে 12টা অধ্যায়ে মোট কয়টা টপিক থাকবে? 120টা টপিক। এখন এতগুলো টপিক মনে রাখা সম্ভব? যদিও সম্ভব বলে, মানে অসম্ভব বলে কিছু না, প্র্যাকটিসের মাধ্যমে আমাদের অবশ্যই ইনশাআল্লাহ সম্ভব। তো আমরা এই কাজটাই আমরা এই ক্লাসের মাধ্যমে বেশি করার চেষ্টা করব। তো আমি যেটা বলতেছি, আমরা মূলত ফোকাস করব আমাদের উদ্দীপকের উপর, এবং আমরা চিন্তা করব যে এই প্রশ্নটা আমার কোন টপিক থেকে আসবে। আমরা তো অধ্যায়ের নাম বলেই দিছি, আমরা এখন যে আলোচনা করব সবই হবে ফার্স্ট অধ্যায়ের আলোচনা, কিন্তু ফার্স্ট অধ্যায় তো আসলে এক টপিকে শেষ হয় নাই, এখানে অনেকগুলো টপিক আছে। এখন আমরা কোন টপিকের প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি সেটা আমি বলবো না, আমি তোমাদের কাছ থেকে প্রশ্নটা নিব, যে দেখবো যে তোমরা কজনে টপিকের নাম বলতে পারো যে হ্যাঁ এই প্রশ্নটা এই টপিক থেকে আসছে। দেন আমি সৃজনশীল প্র্যাকটিস করাবো। আমি আবার বলতেছি, আমরা যখন উদ্দীপকের অংশে যাব, সিকিউ প্র্যাকটিসে যে কোনো একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, আমি টপিকের নাম বলবো না যে এই প্রশ্নটা ওই টপিক থেকে আসছে, এই টপিকের নাম তোমরা বলবা যে হ্যাঁ এই প্রশ্নটা ওই টপিক থেকে আসছে। দেন এই টপিকের উত্তরটা কীভাবে করতে হয় বা কীভাবে লেখা আছে সেগুলো আমি আলোচনা করব। সবাইকে বলতেছি, সবাই কি এই ক্লাসের নিয়মটা বুঝতে পারছো? আমাকে একটু জানাও। জি স্যার। থ্যাংক ইউ। তাহলে চলো আমরা শুরু করি। তো এইভাবে ভয়েসে রেসপন্স করবা, তাহলে আমার অনেক সুবিধা হবে। থ্যাংক ইউ সো মাচ, মাশাআল্লাহ জয়েন করছো অনেকেই। তো আমি একটু নামগুলো বলি: আরিফা, জান্নাত মোহনা, জান্নাতি ইসলাম, মারুফ, সাব্বির, তারপর হচ্ছে শারমিন আক্তার, সাথী, তারপরে রেডমি 10 2022, নাম জানি না, তান্নি, তারপর হচ্ছে গিয়ে সুবাহ অহনা, জয়েন করার জন্য অনেক ধন্যবাদ। চলো আমরা শুরু করি। তো আমাদের প্রথমত যে প্রশ্ন নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব, এটা হচ্ছে ঢাকা বোর্ডে আসা প্রশ্ন। তো আমি তোমাদেরকে একটা সুন্দর সাজেশন দিব, এই সাজেশনটা আমার কাছে পিডিএফ আকার আছে, এই সাজেশনটা তোমরা হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে নিবা। প্রথমত আমরা এখন ক্লাস করি, দেন সাজেশনটা আমি তোমাদের সবাইকে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নিয়ে নিও। ওকে, তো শুরু করলাম আমাদের প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা। এটা আমাদের ঢাকা বোর্ড 23 সালে আসা প্রশ্ন। তো এখানে প্রথমত আমরা উদ্দীপকটা ভালো করে খেয়াল করি। এখানে কিন্তু উদ্দীপকে কোনো বাংলা কথা লেখা নেই, এগুলো সব হচ্ছে কি চিত্র।
এখন একটা বিষয় তোমাদের কাছে আমি প্রশ্ন করব, তোমরা কি বলতে পারবা চিত্র ক এর নাম কি? ক্রোমোজোম। হয় নাই। না, নিউক্লিয়াস। হ্যাঁ, চমৎকার উত্তর, রাইট। এখন হইছে নিউক্লিয়াস। চিত্র 2 এর নাম কি? চিত্র 2 এর নাম কি বলো তো? ডিএনএ। ভালো করে দেখা বলো। ডিএনএ, আরএনএ। আরএনএ। এই যে তোমরা ভুল করতেছো। তোমাদের কিন্তু একটা উত্তর করতে গেলে একটু ঠান্ডা মাথায় উত্তর করতে হবে। আচ্ছা আমি বলি, শোনো। হ্যাঁ, থ্যাংক ইউ। এই তো না বুঝতে পারছো। আমি বলি, যেটা আমি বলি শোনো, আমি যখন প্রশ্ন করব তাড়াহুড়া কোনো প্রয়োজন নাই, ঠান্ডা মাথায় উত্তর দাও। ভুল করো না, ভুল করলেই সমস্যা। ভুল করলে পরীক্ষাতেও কিন্তু ভুল আসতে পারে, খেয়াল রাখবা। তুমি সময় নিয়ে সঠিক উত্তর করো, কোনো সমস্যা নেই, কিন্তু ভুল করলে লস। তবে এখন ভুল করলে সমস্যা নেই, এখন ভুল করলে তো শিখবা। যাদের দেখতে সমস্যা হচ্ছে, নেট প্রবলেমের জন্য হইতে পারে, আমার নেট ঠিক আছে, তোমাদের দিকে হয়তো নেট সমস্যার জন্য দেখতে পাচ্ছ না। ওকে, তো প্রথমটা নিউক্লিয়াস, পরেরটা হচ্ছে কি আরএনএ। আমরা জানি ডিএনএ হয় দ্বিসূত্র, এটা তো হচ্ছে এক সুতা, এটা হবে আরএনএ। আচ্ছা এখন এটা বুঝতে পারলাম, তার মানে এখানে আমাদের নিউক্লিয়াস আছে আর হচ্ছে কি আরএনএ আছে। এখন আমি প্রশ্ন দেখি, প্রশ্ন কি বলছে খেয়াল রেখো। প্রথমে আমরা গহনং প্রশ্ন নিয়ে আলোচনা করব। গহনংটা আমরা এখন আলোচনা করতেছি না, সিকোয়েন্স অনুযায়ী। আমার একটু মানে নেট চলে যাওয়াতে একটু প্রবলেম হচ্ছে, একটু সময় ওয়েট করো, নেটটা আবার চলে আসলে আমরা ইয়া করব, জাস্ট একটু ওয়েট। আমি এমবি দিয়ে রানিং করতেছি ক্লাস। কিছুক্ষণ ওয়েট করো, লোডিং হচ্ছে, হঠাৎ করে ওয়াইফাই চলে গিয়েছে এই জন্য আর কি। দুঃখিত, আসলে হঠাৎ করে ওয়াইফাইটা বন্ধ হয়ে যাওয়াতে এরকম হয়েছে। হ্যাঁ, কারেন্ট চলে যায় নাই, ওয়াইফাই হঠাৎ করে চলে গেছে। আচ্ছা আমি এমবি দিয়ে আছে, আমি একটু ওয়াইফাইটা আবার বন্ধ করে চালু করতেছি, একটু ওয়েট করো। আচ্ছা, তো যেখানে ছিলাম আমি একটু এমবি দিয়ে এখন আসি, ক্লাস কন্টিনিউ করি। দেখো আমরা গহনং যাব, আমাদের সিকোয়েন্স অনুযায়ী এটার গহনং আলোচনা করবো। ফার্স্ট অফ অল ভালো করে উদ্দীপক পড়ো, মানে প্রশ্ন পড়ো। উদ্দীপকে উল্লেখিত ক চিত্রে এম ও এন এর উপস্থিতি এবং অনুপস্থিতির উপর জীবের কোষীয় পার্থক্য রয়েছে, বিশ্লেষণ করো। প্রশ্ন বুঝতে হবে, আগে এম আর এন এর নাম বলতে হবে। এই যে এম, এম হচ্ছে এই জায়গাটা, আর এন হচ্ছে এইটা। এখন বলো তো এম এর নাম কি হবে? এম এর নাম কি, কে বলতে পারবা? আমার কথা শুনতে পাচ্ছ? এক্সিলেন্ট, হ্যাঁ নিউক্লিয়ার মেমব্রেন হয়েছে। এম হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, আর এন হচ্ছে কি বলতো? এন হচ্ছে এটা, বলতো এটা কি? ভেরি গুড, নিউক্লিওলাস। এখন বলো কি বলছে এখানে, উদ্দীপকটাকে বুঝো। নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাসের উপস্থিতির উপর ভিত্তি করে, উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে জীবের কোষীয় পার্থক্য রয়েছে। আচ্ছা এখানে ভেরি গুড, আদিকোষ আর হচ্ছে চমৎকার, ভেরি গুড, এই তো বুঝতে পারছেন, থ্যাংক ইউ সো মাচ। এইবার দেখো আসলে আমাদের এখানে প্রথমে বলছে এম আর এন। এম হচ্ছে আমাদের নিউক্লিয়ার মেমব্রেন আর এন হচ্ছে আমাদের নিউক্লিওলাস। এই দুইটার উপস্থিতি আর অনুপস্থিতিতে কোষ দুই রকম, একটা হচ্ছে আদিকোষ, একটা হচ্ছে কি প্রকৃত কোষ। তো আশা করি এই অংশটা বুঝতে পারছো। তো এই টপিকের নাম হচ্ছে, টপিকের নাম বলতেছি, টপিকের নাম হচ্ছে কোষ ও এর বিন্যাস বা কোষ এর গঠন, অর্থাৎ কোষের যে শ্রেণী বিন্যাস, সেখানে কোষ কত রকম, কি কি, এগুলা টপিকের নাম বলে দিলাম। এখন এটা কি বলছে যে পার্থক্য রয়েছে, বিশ্লেষণ করো। পার্থক্য মানে হচ্ছে আমাদের আদিকোষ আর প্রকৃত কোষের মধ্যে যে পার্থক্যটা আছে সেই পার্থক্য তোমাকে লিখতে হবে। এ হচ্ছে আমাদের বিবরণ। আমি ছকটা পুরোপুরি দেখাচ্ছি। আমরা লিখে দিব এরপরে যে আদিকোষ আর প্রকৃত কোষের মধ্যে পার্থক্য রয়েছে, নিচে ব্যাখ্যা করা হলো। প্রথমে ছক করবা, ছক করে লিখবা আদিকোষ বা প্রাকেন্দ্রিক কোষ, যে কোনো একটা লিখলেই হবে। ডান দিকে প্রকৃত কোষ বা শুক্রেন্দ্রিক কোষ, যে কোনো একটা লিখলেই হবে। এরপর হচ্ছে এই যে পার্থক্য, এই যে 1 থেকে 7টা পার্থক্য আছে না, বইতে অনেকগুলো পার্থক্য আছে, যে কোনো 7টা লিখলেই হয়ে যাবে। এখন এই যে পার্থক্যগুলো আছে এগুলোকে আর বকবক করে বলতে হবে? এগুলো বলতে হবে না, কারণ এগুলো তোমরা জানো বা পড়ছো। মূলত আমি সিকিউ প্র্যাকটিস করাচ্ছি, আগে ধরতে হবে সিকিউটা কি।
সিকিউটার মধ্যে বুঝতে হবে সিকিউটা কোন টপিকে আসছে, উত্তরটাকে আমি লিখতে হয়। আর সাজায় লেখার নিয়মটা কি, জাস্ট আমি বলতেছি সাজায় লেখার নিয়ম কি। প্রথমে লিখবা আদিকোষ, আদিকোষের বৈশিষ্ট্যগুলো লিখবা। তো বলবে কি প্রকৃত কোষ, প্রকৃত কোষ বৈশিষ্ট্যগুলো লিখবা। পার্থক্য ছক করে লিখতে হয়। ব্যাস আমাদের 4 নম্বরের জন্য হয়ে গেল। উত্তরটা বুঝতে পারছো সবাই? আর কিছু কি বলতে হবে এখানে? বাকিটা পারবা না? কথা বলতে হবে। আচ্ছা বলি, যে কোনো 7টা বইতে অনেকগুলো আছে, বই থেকে কালেক্ট করতে পারো যে 7টা তোমার ইজি মনে হয়। কমপক্ষে 7টা দিবা, 7টার কম দিলে কিন্তু হবে না, কারণ 4 নম্বরের প্রশ্ন তো এত কম লিখলে কিন্তু নাম্বার কম পাওয়া যায়। তো যে কোনো 7টা লিখলেই হবে, তবে বই থেকে কালেক্ট করতে পারো, বইয়ে কিন্তু লেখা আছে এর বৈশিষ্ট্যগুলো। আমি জাস্ট তোমাকে সিকিউ প্র্যাকটিস করার অংশটা বোঝাচ্ছি আর কি। আচ্ছা একটু ওয়েট করো, আমার আসলে একটু দেখি, আমি ওয়াইফাই চালু করছি, ওয়াইফাইতে আসে কিনা। আচ্ছা তো একটু ওয়েট করো, দেখি ওয়াইফাইটা আসবে কি। আমি একটু ওয়েট করতেছি আর কি। আচ্ছা ওয়াইফাইতে একটু সমস্যা মূলত বেশি, ওয়াইফাইটা কাজ করতেছে না। আচ্ছা চালু হয়েছে। আচ্ছা তোমরা কি শুনতে পাচ্ছ? ওয়াইফাই চালু করছি আমি, এত অফ ছিলাম। এটা আমাকে জানা, শুনতে পাচ্ছ কি আমার কথা? জি স্যার। ওকে ওকে, আসলে এতক্ষণ ধরে আমি ওয়েট করতেছিলাম মানে ওয়াইফাই এর জন্য। ওকে এরপর যাচ্ছি পরবর্তী, খেয়াল করতে হবে। হ্যাঁ, কুমিল্লা ভর্তি এসের প্রশ্ন আমরা আলোচনা করি। টপিক ওয়াইজ যাব। জীবগান শিক্ষকের একটি আদর্শ উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র আঁকেন জীবন শিক্ষক, যার বাহিরের এম আবরণটি নির্জীব কিন্তু এন আবরণটি সজীব। এটা উদ্দীপক। আমাদের একটু আগে উদ্দীপক ছিল চিত্র নির্ভর, এখন হচ্ছে বাংলা কথা নির্ভর। এখন আমি তোমাদের কাছে প্রশ্ন করব, এইখানে তুমি আগে প্রথমত আমরা এখানে পড়ি প্রশ্নটা, আমরা যেটা আলোচনা করব এটা হচ্ছে গণন আলোচনা করব, গহনংটা আবার পরে, হ্যাঁ মিলে জেলা আলোচনা করবো আর কি টপিক ওয়াইজ। উদ্দীপকের এম আবরণটির ভৌত গঠন বর্ণনা করতে হবে। আগে বলো এম আবরণটার নাম কি উদ্ভিদ কোষে? আচ্ছা এক্সিলেন্ট, উত্তর রাইট, কোষ প্রাচীর। আচ্ছা এম আবরণটা যদি কোষ প্রাচীর হয়, এন আবরণটা কি হবে বলো তো? ভেরি গুড, কোষ ঝিল্লি। কেমনে বুঝলাম? এম আবরণটা হচ্ছে নির্জীব, নির্জীব মানে হচ্ছে যার কোনো জীবন নাই। আমরা জানি উদ্ভিদ কোষে 2টা আবরণ থাকে, একটা সজীব কোষ ঝিল্লি আর নির্জীব কোষ প্রাচীর। সবাই কি ব্যাখ্যা বুঝতে পেরেছো? এটা আমাকে জানাতে হবে, বাকিরা কথা বলো। তো টপিকের নাম হচ্ছে কোষ প্রাচীর এবং কোষ ঝিল, এই টপিক, এটা 2 নং টপিক আলোচনা। এখন আমাদের কি বলছে দেখো, বলতেছে উদ্দীপকের এম আবরণটির ভৌত গঠন ব্যাখ্যা করো। আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার আসে যে কোষ প্রাচীরের গঠন ব্যাখ্যা করো। তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে চিত্র আঁকবা। এখানে যদিও উদ্দীপকের প্রশ্নটার প্রেক্ষিতে চিত্র আঁকে নাই, বইতে চিত্র দেওয়া আছে, আমি তোমাদের চিত্রটা দেখা দিই, তোমরা কোন চিত্র আঁকবা। আমাদের কিন্তু চিত্র আঁকতে হবে, চিত্র আঁকলে আমাদের ইজি হয়। চিত্রটা হচ্ছে গিয়ে আমাদের, দাঁড়াও দেখি চিত্রটা আছে কিনা এখানে, চিত্র তারা দেয় নাই অবশ্য। আচ্ছা আমি বলি যে চিত্র আঁকতে হবে আমাদের, চিত্র আঁকলে মানে এটা সুন্দর হয়। তারা যদিও চিত্র আঁকেন, আমি বই থেকে দেখা দিই, এই চিত্রটা তোমরা এঁকে নিবা। একটু ওয়েট করো, আমি চিত্রটা দেখাচ্ছি। সবাই বইতে গেলে পেয়ে যাবা, চিত্রটা বইতে লেখা আছে। এই যে সবাই এই চিত্রটা এঁকে ফেলবা। এই যে কষ্ট করে একটু আঁকা শিখবা এটা, হ্যাঁ পরীক্ষাতে এটা লিখলে মানে ভালো নাম্বার পাওয়া যায়। এই যে কোষ প্রাচীর, কোষ প্রাচীরের যে গঠন সেটা তোমাকে দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে? এই যেটা আঁকবা, এটাকে আঁকতে পারো সবাই? ওকে এটা এঁকে নেবেন, সবাইকে বলতেছি এই চিত্রটা কিন্তু আপনারা এঁকে নেবেন অবশ্যই। হ্যাঁ এভাবে মধ্য পর্দা মার্ক করবেন, প্রাইমারি পাঁচে মার্ক করবেন, সেকেন্ডারি পাঁচে মার্ক করবেন, পিট পেয়ার, পিট মেমরি, এগুলো সব মার্ক করবেন। অবশ্যই চিত্র আঁকবেন, চিত্র এঁকে দেন ব্যাখ্যা দিবেন। আর ব্যাখ্যাটা দেওয়ার নিয়ম কি জানো? এই গাইডে যা লেখা আছে হুবহু তাই দিবা। ব্যাখ্যাটা কীভাবে লিখবা? প্রথমত লিখবা এটা হচ্ছে কোষ প্রাচীরের চিত্র বা টপিক, এরপরে ব্যাখ্যার মধ্যে 3টাই লিখবা। আমরা প্রথমে লিখতেছি এম আবরণটা হচ্ছে কোষ প্রাচীর, এর 3টা গঠন আছে, একটা হচ্ছে মধ্য পর্দা, প্রাইমারি প্রাচীর, আর হচ্ছে কি সেকেন্ডারি প্রাচীর। ব্যাস। আর আমাদের এখানে যা যা লেখা আছে, আমি গাইডের ছবি দিব না, সমস্যা নেই। মধ্য পর্দার মধ্যে যা যা লেখা আছে সুন্দর করে সাজিয়ে লেখা আছে লিখে দিবা। প্রাইমারি প্রাচীরের মধ্যে যা যা লেখা আছে সব লিখে দিবা। এবং সর্বশেষে
সেকেন্ডারি প্রাচীর যেটা আছে আর কি আমাদের, স্যার দুঃখিত একটু সমস্যা নাই, প্রবলেম নাই, বুঝতে পারছি নেট সমস্যা হইতে পারে বা অন্য কোনো প্রবলেম। এরপরে সেকেন্ডারি প্রাচীরের মধ্যে যা যা লেখা আছে সব লিখে দেবে, এগুলো আমি দিয়ে দিব, হয়ে যাবে। এগুলো পড়ে নিলেই হবে, এগুলো বেশি কঠিন না, ইজি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এটার ব্যাখ্যা বা উত্তর। সবাই কি বুঝতে পেরেছো? এটা আমাকে জানাও। আমরা নেক্সট প্রশ্ন নিয়ে আসতেছি। প্রথমে চিত্র আঁকবেন, দেন 3টা ব্যাখ্যা দিলেই হয়ে যাবে। কোষ প্রাচীরের গঠন অনেকবার পরীক্ষা, সেটা খুবই ভাইরাল একটা প্রশ্ন। বুঝতে পেরেছো? তাতেই বলতে হবে, সময় কম। বুঝতে পেরেছো কি? ওকে, থ্যাংক ইউ। এটা আমাদের হইল। পরবর্তী প্রশ্ন যাচ্ছি। দিনাজপুর বোর্ড 23 সালে আসা প্রশ্ন। উদ্ভিদ কোষের বাহিরের দিকে দুটি আবরণ দেখা যায়, একটি জ্বর একটি জীব। এখন আমাদের যে কথাটা বলছি সেটা হচ্ছে গিয়ে গণনটা আলোচনা করব আমরা। গণনটার মধ্যে খেয়াল কর কি বলছে, উদ্দীপকের দ্বিতীয় ঝিল্লির সবচেয়ে গ্রহণযোগ্য মডেল বর্ণনা করো। এখন দ্বিতীয় ঝিল্লির নাম কি বলতো? হ্যাঁ, ভেরি গুড, চমৎকার, মোহনত দিয়েছো। দ্বিতীয় ঝিল্লিটার নাম হচ্ছে কোষ ঝিল্লি, আর কোষ ঝিল্লির সবচেয়ে গ্রহণযোগ্য মডেলের নাম কি? ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড, হ্যাঁ। এখন এই ফ্লুইড মোজাইক মডেলের চিত্র আঁকতে হবে, কিন্তু এই ফ্লুইড মোজাইক মডেলের যদি অঙ্ক আসে, টপিক আসে, চিত্র এঁকে নেবেন। চিত্রটা কোথায় পাবেন? চিত্রটা আপনারা এই জায়গা পাবেন, আমি দেখাচ্ছি। এই চিত্রটা খুবই ইম্পর্টেন্ট একটা চিত্র। এই যে এটা বইতেও লেখা আছে, ফ্লুইড মোজাইক মডেল। এই যে চিত্রটা এঁকে নেবেন। চিত্র আঁকলে অনেকটা সুন্দর হয় উত্তরটা। চিত্রের মধ্যে আমাদের যা যা আছে, প্রোটিন, লিপিড, হাবিজাবি, চিত্র আঁকতে হবে কিন্তু এটা, হ্যাঁ। ওকে, যারা আঁকতে পারেন না একটু কষ্ট করে এঁকে নেওয়ার চেষ্টা করবেন, চিত্র এঁকে দেন আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ওকে, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আর কোনো সমস্যা হলে আমাকে বলেন। ওকে, চিত্র আঁকবেন। চিত্র আঁকার পর এটা যে গঠন আছে সেই গঠনটা আমাকে বলতে হবে। এখন এই গঠনের মধ্যে আমাদের কিন্তু লেখা আছে, বইতেও লেখা আছে গঠন। প্রথমে লিখে দিবা চিত্রের উদ্দীপক দ্বিতীয় আবরণ হচ্ছে কোষঝিল্লি, আর কোষঝিল্লির সবচেয়ে গ্রহণযোগ্য মডেল যে দুজনে বিজ্ঞানী আবিষ্কার করেন তার নাম সিঙ্গার ও নিকলসন। এই দুই নাম লিখে দিবা, সিঙ্গার ও নিকলসন আবিষ্কার করেন। এবং মডেলের যে বর্ণনা, ফসফোলিপিড, বাইলেয়ার, যা যা আছে লিখে দিবা। মেমব্রেনের মধ্যে কী কী থাকে, তারপরে হচ্ছে গিয়ে গ্লাইকোক্যালেক্স, তারপর হচ্ছে কোলেস্টেরল, এগুলো লিখে দিয়ে শেষ করে ফেলবা। এবং লাস্টে বিবরণ যা দেওয়া আছে তা দিয়ে দিবা। এটা কিন্তু লিখতে পারবা। আমাদের মেন কাজ হচ্ছে আগে বের করতে হবে, সিকিউটা সলভ করার জন্য আমাকে খুঁজে বের করতে হবে যে এখানে উদ্দীপকটা কী সম্পর্কে আসছে, আমরা কীভাবে লিখবো, কোন টপিক, সেটা আমাকে লিখতে হবে, বলতে হবে আর কি। সবাই বুঝতে পারছো এতটুকু? কারোর কোনো প্রশ্ন আছে এখানে? এগুলো সব লিখে দিলেই হবে। আর যদি কোথাও বুঝতে সমস্যা, আমি বুঝা দেবো, কোনো সমস্যা নাই। জাস্ট তোমরা সম্পূর্ণ পড়বা। বাড়ির কাজ থাকবে, আমি দিব, বাড়ির কাজ দিব, যা যা পড়াচ্ছি বাড়ির কাজও থাকবি, সেগুলো পড়ে ফেলবো, হয়ে যাবে। কার কোনো প্রশ্ন আছে এখানে? এটা আমাকে জানাও। এনিওয়ান, কার কোনো প্রশ্ন আছে কি? এতটুকু বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তো এটা আমাদের গেল। ওকে, এরপরে আমরা যাচ্ছি পরবর্তী। যতটুকু আমাদের মানে আজকের হাইলাইট অংশ, আমরা ততটুকু আলোচনা করার চেষ্টা করতেছি। ওকে, থ্যাংক ইউ শারমিন, রেসপন্স করতেছো। ভয়েসে যদি পারো রেসপন্স করো, যদি সমস্যা না হয়। চলো এবার শুরু করি। চট্টগ্রাম বোর্ড 23 সালে আসা প্রশ্ন, ভালো করে উদ্দীপকটা পড়তে হবে। এম কোষীয় অঙ্গাণু, যা প্রোটিন সংশ্লেষের কারখানা হিসেবে পরিচিত। সংশ্লেষ মানে প্রোটিন তৈরি করে। আর এন হচ্ছে আত্মঘাতী অথচ প্রয়োজনীয় অঙ্গাণু। এখন তোমরা গেস করো এম এর নাম কি হইতে পারে? প্রোটিন তৈরি করে, প্রোটিন তৈরির কারখানার নাম কি? ভেরি গুড, চমৎকার, রাইবোজোম। থ্যাংক ইউ। এম এর নাম হচ্ছে রাইবোজোম, কারণ কি যেই অঙ্গাণুতে প্রোটিন তৈরি হয় তাকে রাইবোজোম বলে। তাহলে এনটা কি বলবা? এন, ভেরি গুড, চমৎকার, লাইসোজোম। ভেরি গুড, এই তো বুঝতে পারছো। হ্যাঁ, এটা লাইসোজোম। আত্মঘাতী মানে কি? লাইসোজোম। চমৎকার, এই তো উত্তর দিয়েছো। বাকিরা যারা উত্তর দিতে পারো নাই, আরিফা আসো মেবি, তারপর হচ্ছে গিয়ে তান্নি আসো, হওনা, যাই যারা উত্তর দিতে পারো নাই সমস্যা নাই, শিখলা আর কি। তো আমাদের হ্যাঁ দিছো জানি। ওকে, আসলে আমাদের সিকিউ গুলো আমাদের এভাবে ধরতে হবে, গেস করতে হবে যে কোন লেখা থাকলে কোন উত্তরটা হয়, এবার গেস করতে হবে। আশা করি বুঝতে পারছো।
এখন যে আমরা গণনে উদ্দীপকের এম দ্বারা নির্দেশিত অঙ্গাণু গঠন বর্ণনা করো। এম তো হচ্ছে আমাদের রাইবোজোম। এখন রাইবোজোমের গঠন বর্ণনা করতে হবে, অবশ্যই চিত্র আঁকবা, মনে রাখবা যত গঠন আছে অবশ্যই চিত্র এঁকে দিবেন। এখন রাইবোজোমের চিত্র কি আঁকতে পারেন আপনারা? আমি রাইবোজোমের চিত্র দেখাই দিচ্ছি বই থেকে। রাইবোজোম এই যে ঠিক এইটাই আঁকবা, বইতে দেওয়া আছে রাইবোজোমের চিত্রটা, ঠিক আছে? এই চিত্রটা এঁকে নিবা, চিত্র আঁকার পর দেন গঠন ব্যাখ্যা করবা। সবাই কি আমার কথা বুঝতেছ? চিত্র আঁকতে পারো? চিত্র কিন্তু আঁকবা, চিত্র আঁকার অবশ্যই চেষ্টা করবা। আচ্ছা, এখন চিত্র আঁকার পরে আমাদের গঠন বর্ণনা করতে হবে। এখন বলি গঠনটা আমরা লিখবো কিভাবে? আমাদের প্রথমে লিখতে হবে নাম। প্রথমে আমরা নাম লিখবো, দেন গঠন বর্ণনা করবো। প্রথমে লিখবো উদ্দীপকের এম, অঙ্গাণুটার নাম রাইবোজোম, নিচে গঠন ব্যাখ্যা করা হলো। এরপরে সংজ্ঞা দিবার প্রথমে, তারপরে এখানে গঠনের মধ্যে যা যা আছে একটু বই থেকে পড়ে নিও আর গাইড থেকে মিলিয়ে নিয়ে একটু পড়ে নিও, হয়ে যাবে। সবাই কি ব্যাখ্যা বুঝতে পেরেছো না? আর কিছু বলতে হবে? আমি তোমাদের ক্লাসগুলো সাজেশন ভিত্তিক নিচ্ছি, লাইন টু লাইন পড়ায় দিব, যে ওই সময়টা ক্লাসে নাই। জানি তোমরা পড়ছো অনেকটাই, এখন জাস্ট প্র্যাকটিস করবা। এফআরবি ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে প্র্যাকটিস, সৃজনশীলগুলো ধরিয়ে দেওয়া, প্র্যাকটিস করানো বেশি বেশি। এত মানে লাইন টু লাইন পড়ানোর মতো সময় থাকে না এই ক্লাসগুলোতে। প্র্যাকটিস করার বিষয়টা হচ্ছে কোন অংশগুলোতে ফোকাস দিবা বেশি, সৃজনশীল উত্তর করার সময় সেটা শেখানো হয়, বোঝানো হয় কেমন উত্তর করলে ভালো হয়, বা উত্তর করার জন্য তোমাকে কি চিন্তা করতে হবে। এই জন্য এই ক্লাসগুলো হচ্ছে এফআরবি ক্লাস বা ফাইনাল রিভিশন প্রোগ্রাম। সবাইকে বুঝতে পারছো? কার কোনো প্রশ্ন আছে এখানে? দ্রুত বইল, প্রশ্ন আছে কি কোনো? ওকে, না স্যার। আচ্ছা, এবার যাই পরবর্তী। এটার গহন অংশটা আলোচনা করে ফেলি, যেহেতু এটা একই করে ফেলছো। উদ্দীপকে এন এর মন্তব্য বিশ্লেষণ করো। মন্তব্য কি? এন হচ্ছে লাইসোজোম। হ্যাঁ, আত্মঘাতী। এটা আত্মঘাতী মানে লাইসোজোম। এখন এটার প্রয়োজনীয় অঙ্গাণু, প্রয়োজন মানে কি? হ্যাঁ, গুড। এখন এখানে বলছে প্রয়োজনীয় অঙ্গাণু, এখানে বলছে এন এর মন্তব্য। এন আসলে কি মন্তব্য করতেছে? মন্তব্য করতেছে এটা যদিও আত্মঘাতী কোষের জন্য, কিন্তু এটা অনেক প্রয়োজন, মানে কি এটা গুরুত্ব চাইছে। আমাদের সিকিউর উত্তরটা কি চাইছে? গুরুত্ব, এটা বুঝতে হবে। অর্থাৎ লাইসোজোমের গুরুত্ব তোমাকে লিখতে হবে। আমরা তো আসলে এখানে উদ্দীপকের প্রশ্নটা পড়া বুঝতেছি না কি চাইছে। এন যে মন্তব্য করছে সেই মন্তব্যটা আসলে কি? এই মন্তব্যে সে কি চাইছে? এর গঠন চাইছে, নাকি এটার উপকারিতা চাইছে, নাকি গুরুত্ব চাইছে? কি চাইছে? গুরুত্ব চাইছে, কারণ কি প্রয়োজনীয় অঙ্গাণু। স্যার বলছে যে আত্মঘাতী অথচ প্রয়োজনীয় অঙ্গাণু। স্যার এইটা কি আর কি ব্যাখ্যা দিতে হবে যে আত্মঘাতী বাট সেটা হচ্ছে প্রয়োজনীয় গুড, প্রয়োজনীয়। আচ্ছা, প্রয়োজনীয় কখনো যেটা এটা আমাদের গুরুত্ব থাকে লাইফের, যেটা আমার গুরুত্ব বেশি সেটা কি প্রয়োজন বেশি, তো সেই হিসেবে কি এটা আমাদের প্রয়োজনীয় অঙ্গাণু বা গুরুত্বপূর্ণ অঙ্গাণু, এটা ব্যাখ্যা করতে হবে। তো আমরা গুরুত্ব আলোচনা করবো আর কি, মূল কথা হচ্ছে গুরুত্ব। তো আমরা লিখবো প্রথম কথা হচ্ছে এটার উদ্দেশ্য লিখতে হবে। উদ্দেশ্য বলতে এটার নাম কি? উদ্দীপকে এন এর নাম হচ্ছে লাইসোজোম। এখন লাইসোজোম কে আমাদের আত্মঘাতী বলা হয় এবং প্রয়োজনীয় অঙ্গাণু বলা হয়, এবং লাইসোজোমের সম্পর্কে কিছু কথা বলা আছে এখানে, বলে দিবা। এবং এই লাস্টে লিখবা যে লাইসোজোম অত্যন্ত প্রয়োজন। কেন প্রয়োজন? এই কাজগুলো, জীবাণু ধ্বংস করে, এই করে সেই করে, হাবিজাবি, খাদ্য পরিপাক করে, অঙ্গাণু প্রতিস্থাপন করে। হ্যাঁ, ভেরি গুড, চমৎকার। যা যা আছে আমাদের, মানে এই লাইসোজোমে যা যা গুরুত্ব আছে বই থেকে কালেক্ট করে গাইডের সাথে মিলিয়ে জিলে কমপক্ষে 7টা দিবা। এখানে 8টা দিছে, তুমি কমপক্ষে 7টা দিবা, মিলিয়া জিলা সহজগুলো যেগুলো তোমার কাছে মনে হয়, ব্যাস হয়ে যাবে। সবাইকে উত্তরের ব্যাখ্যাটা বুঝতে পারছো? কার কোনো প্রশ্ন আছে এখানে? এনিওয়ান, কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা, থ্যাংক ইউ। তো এই টপিকটাও গেল। আমি টপিকের নাম বলবো না, কিন্তু আমি টপিক পড়া দিব, দেখবো তোমরা কতটুকু গেস করতে পারো। ওকে, পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নটা হচ্ছে খুবই ইজি, আশা করি পারবা যদি বই পড়া থাকে। ময়মনসিংহ বোর্ড 23 সালে আসা প্রশ্ন। এটি কোষীয় অঙ্গাণুর নাম বলতেছে। এই অঙ্গাণুটির মধ্যে ট্রাফিক পুলিশ ও কোষের রান্নাঘর হিসাবে, আচ্ছা আচ্ছা, মোহনা বলছো গোলজি বডি একটা, ওকে। বাকিরা বলো তো কি হইতে পারে? দ্বিতীয়টা বডি এবং হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিডের মধ্যে কিন্তু আবার ভাগ আছে, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট হবে। আচ্ছা, চমৎকার, ভেরি গুড, উত্তর রাইট। হ্যাঁ,
আমাদের যে কোষীয় অঙ্গাণু ট্রাফিক পুলিশ হিসেবে কাজ করে তার নাম হচ্ছে কি গলজি বডি। আর কোষের রান্নাঘর হিসেবে কাজ করে যেটা সেটা হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট। তো এর মধ্যে দাঁড়াও আমি একটু কি না ট্রাফিক পুলিশ ও কোষের রান্নাঘর হিসেবে পরিচিত দুটি অঙ্গাণু রয়েছে। দ্বিতীয় অঙ্গাণুটি শুধু সবুজ উদ্ভিদের বিদ্যমান থাকে, প্রাণীকুলে জীবন ধারণের জন্য কাজ করে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে ওকে। দ্বিতীয় অঙ্গাণুটা হচ্ছে কি সবুজ উদ্ভিদের বিদ্যমান থাকে, প্রাণীকুলে জীবন ধারণের জন্য অপরিহার্য। হ্যাঁ, তো আমাদের দ্বিতীয় যেটা এটা সবুজ উদ্ভিদ বলছে না, সবুজ উদ্ভিদ মানে হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট, মনে রাখবা। এখন আমরা দেখি গণ কি বলছে, যে উদ্দীপকে প্রথম যে অঙ্গাণুর কথা বলা হয়েছে তার গঠন ব্যাখ্যা করো। তার মানে কি এখন আমাদের কি করতে হবে, গলজি বডির গঠন বর্ণনা করতে হবে। আচ্ছা বলো তো কি শিখাইছিলাম, যদি কোনো গঠন বর্ণনা করতে বলে আমরা কি দিব সে জায়গার মধ্যে প্রথমত হ্যাঁ ভেরি গুড চিত্র। যদিও চিত্র দিতে বলে না, চিত্র দিলে নাম্বারটা ভালো পাওয়া যায়। তুমি যদি গঠন বর্ণনা কমও করো সমস্যা নাই, চিত্রই তুমি এক নাম্বার পেয়ে গেছো, মনে রাখবা। চিত্র মাস্ট দিতে বলে না কিন্তু লিখতে হবে। এখন দেখি আমাদের গলজি বডির চিত্র কি। আসলে গলজি বডির চিত্র বইতে একটু সমস্যা, এই বড় চিত্র আঁকতে ঝামেলা হবে। তো এটা নাই আমি বলি কোনটা আঁকবা যেটা অনেক সহজ তোমাদের জন্য আঁকা, আমি তোমাদের সেটা দেখা দিই। একটু ওয়েট করো। গলজি বডির চিত্রটা, গলজি বডি এই যে এটা আমাদের গাইডের মধ্যে সুন্দর করে লেখা আছে, এটা ফলো করতে পারো, এটা ইজি একটু বেশি। এই যে গলজি বডি, এই চিত্রটা ইজিলি আঁকতে পারবা, গাইড থেকে তোমরা একটু কপি করে নিও কীভাবে আঁকতে হবে, রাউন্ড করে করে এটা আঁকলেই হয়ে যাবে। সবাই চিত্র আঁকা বুঝতে পারছো, চিত্র কোনটা আঁকতে হবে এটা আমাকে জানাও, বুঝতে পেরেছো? আচ্ছা এটা হাসান স্যারের বই, আমার এটা হাসান স্যারের বই, এটা হাসান স্যারের বই। চিত্রটা তো এখানে দেওয়া আছে, একটু বড় চিত্র, গলজি বডি চিত্রটা বড়, বুঝছো? এখানে অনেক কিছু, তো এটা নতুন বইতে হতে পারে, হইতে পারে, এটা আমার একটা আগের বই তো ওই জন্য আর কি, সমস্যা নাই। যদি তোমরা এটা আঁকতে না পারো তোমরা এই চিত্রটা এঁকে নিও, এটাও ইজি আছে। ওকে আচ্ছা, তাই বুঝতে পারছেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে এখন আমরা যাচ্ছি আমাদের ব্যাখ্যায়। আমাদের এখানে এই যে এই গলজি বডি যেটা বলে আর কি, এটা যদি গঠন ব্যাখ্যা করতে যাই তাহলে আমাদের তিনটা কথা মূল পয়েন্টে লিখতে হবে, মূল তিনটা কথা। গলজি বডির তিনটা অংশ, সিস্টার্নি, ভেকুয়াল আর ভেসিকল। এগুলো তোমরা মেন বইতে পাবা, এখানে লেখা আছে 1 নম্বর পয়েন্ট, সিস্টার্নি যা যা লেখা আছে লিখে দিবা, ভেকুয়াল যা যা লেখা আছে লিখে দিবা, ভেসিকলে যা আছে লিখে দিবা, শেষ। বুঝছো না সবাই? তাড়াতাড়ি বলো। ওকে আচ্ছা, আর শারমিন আক্তার সাথী তোমরা তো জয়েন করছো আজকে মেবি নতুন, যাই তুমি রেসপন্স ভয়েসে করো যদি সমস্যা না হয় তেমন। এবার দেখি গহনটা আলোচনা করি। থ্যাংক ইউ আরিফা, বলতেছো, খুশি হলাম। উদ্দীপকের শেষের বাক্যটির যথার্থতা বিশ্লেষণ করো। শেষের বাক্যটা কি? দ্বিতীয় অঙ্গাণুটি শুধু সবুজ কোষে বিদ্যমান থাকলেও প্রাণীকুলের জীবন ধারণের জন্য অপরিহার্য। এখন শেষের বাক্যের যথার্থতা মানে কি, কি চাইছে এখানে? এখানে গঠন চাইছে, ক্লোরোপ্লাস্টে কি গঠন চাইছে নাকি প্রয়োজনীয়তা চাইছে নাকি গুরুত্ব চাইছে, কোনটা বলো তো? চাইছে কি? গুরুত্ব বা প্রয়োজনীয়তা। ভেরি গুড, চমৎকার। হ্যাঁ, আমাদের কিন্তু বলে নাই যে ক্লোরোপ্লাস্টের গঠন বর্ণনা করো, চাইছে এটা গুরুত্ব। কারণ কি, এই ক্লোরোপ্লাস্টের জীবন ধারণের জন্য কি প্রয়োজন, কেন প্রয়োজন সেটা। অর্থাৎ আমরা লিখবো প্রথমে যে উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় অঙ্গটি হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট শুধু সবুজ উদ্ভিদে বিদ্যমান থাকলেও প্রাণীগুলোর জন্য অপরিহার্য, অর্থাৎ এটা গুরুত্ব সব জায়গায় আছে। এখন কোথায় গুরুত্ব আছে? খাদ্য প্রস্তুত করতে ক্লোরোপ্লাস্ট কী কাজ করে, পানির খাদ্যে কী কাজ করে, এগুলো বর্ণনা লেখা আছে। এরপরে আমাদের পরবর্তী পয়েন্টে লেখা আছে এখানে শক্তির উৎস হিসেবে কীভাবে কাজ করে, পানি শোষণে কীভাবে কাজ করে, পরিবেশ দূষণে কীভাবে কাজ করে, ভূপৃষ্ঠের তাপমাত্রা নিয়ন্ত্রণে কাজ করে, মানব সভ্যতার বিকাশে কাজ করে। মানে অনেকগুলো পয়েন্ট লেখা আছে, যে কোনো 5 থেকে 6টা যদি লিখে দাও বড় বড় করে হয়ে যাবে। তো শেষ, এই হচ্ছে আমাদের উদ্দীপকের ব্যাখ্যা। এগুলো লিখতে পারবা না, এগুলো আশা করি লিখতে পারবা, বেশি কঠিন না, ইজি, জাস্ট একটু মনোযোগ দিয়ে লিখতে হবে আর কি। কার কোনো প্রশ্ন আছে? এখানে আমাদের আরেকটা লিঙ্ক থাকবে, হ্যাঁ, এই লিঙ্কের পর আরেকটা লিঙ্কেই ক্লাস শেষ হবে, এই লিঙ্কে ক্লাস শেষ হবে না, একটু ওয়েট করবা, সময় ওয়েট করবা কিছুক্ষণ, আরেকটা লিঙ্কে আমরা ক্লাস শেষ করবো। কার কোনো প্রশ্ন আছে এখানে? একটু পর লিঙ্ক কেটে যাবে অবশ্য, 3-4 মিনিট পর পরবর্তী লিঙ্ক দিব, সেই লিঙ্কে আইসো। প্রশ্ন নাই। ওকে, তাহলে আমরা যাচ্ছি
পরবর্তী পরবর্তী প্রশ্নটা হচ্ছে আমাদের wait, এখন আমরা রাজশাহী বোর্ড 23-এর যে প্রশ্নটা সেটা দেখতেছি। নতুন টপিকের নাম বলবো না, তোমরাই বলবা দেখি পারো কিনা। বলো চিত্র ক। স্যার কে হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর এল হচ্ছে প্লাস্টিড। আচ্ছা প্লাস্টিড হ্যাঁ প্লাস্টিড, এল হচ্ছে প্লাস্টিড, আচ্ছা এল প্লাস্টিড হবে। আচ্ছা আর কে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ভেরি গুড, চমৎকার, তো রাইট হয়েছে। হ্যাঁ, কে হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া আর এল হচ্ছে কি আমাদের প্লাস্টিড। হ্যাঁ চমৎকার, ভেরি গুড। এবার কি চাইছে দেখো, উদ্দীপকে কে এর গঠন বর্ণনা করো। এখন এই যে বিষয়টা, কে কি আঁকতে পারো? মাইটোকন্ড্রিয়া আঁকতে পারো তোমরা? অবশ্যই আঁকতে হবে, এই যে বই তো লেখা আছে। থ্যাংক ইউ সো মাচ, তাবায়ান জয়েন করছো, খুশি হলাম। তবে তাবায়ান একটু দেরি হয়েছে মেবি জয়েন করতে, সমস্যা নাই। নেক্সট ক্লাস থেকে একটু সময় মতো থাকার চেষ্টা করো। হ্যাঁ, আমাদের ক্লাস শুরু হয়েছে 8:30 বাজে। আজকে ক্লাসটা আমাদের 3 ঘন্টা, প্রায় বাংলার 1.5 ঘন্টা ক্লাস, বায়োলজি 1.5 ঘন্টা ক্লাস, 3 ঘন্টা। সমস্যা নাই তাবায়ান, শেষ পর্যন্ত থাইকো। 11:30 মেবি ক্লাস, 11:20 ক্লাস শেষ হবে। এটা আমাদের প্রথম লিঙ্ক। এই যে মাইটোকন্ড্রিয়ার চিত্রটা যা যা আছে আঁকবেন, আঁকার পরে এর গঠনটা আমরা সবাই জানি। থ্যাংক ইউ রেসপন্স করার জন্য। গঠনটা তো পারবা, গঠনটা একটু বড়, মনে রাখবে গঠনটা সবই দিও। মাইটোকন্ড্রিয়ার গঠনটা সবই দিও, আবরণী, প্রকোষ্ঠ, ক্রিস্টি, অক্সিজম, এটিপি সিনথেসিস, বৃত্তাকার, ডিএনএ, রাসায়নিক উপাদান, এটা সবই দিও। কারণ কি মাইটোকন্ড্রিয়ার টপিকটা এতটা ইম্পর্টেন্ট, এটা যদি সব না দাও, এটার আসলে গঠনটা না পরিপূর্ণভাবে হয় না। মাইটোকন্ড্রিয়াটা আমার অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো একটা টপিক। আর মাইটোকন্ড্রিয়ার গঠনের মধ্যে যা যা আছে যদি সব না দাও, এটা আর কি মরা লাগে, মনে হয় যে কিছু না কিছু লেখো না, এরকম লাগে। তো এই জন্য সম্পূর্ণটাই দিও, চিত্রসহ সম্পূর্ণ দিও। তবে এগুলো একটু বড় বড়, তো নিজের মতো করে সাইজ করে নিও, ছোটো ছোটো নিও, মানে ছোটো করে নিও, সংক্ষিপ্ত করে নিও, দিয়ে তুমি নিজের মতো করে লিখে দিও। সবাইকে আমার কথা বুঝতে পেরেছ? তাড়াতাড়ি বলতে হবে। আচ্ছা, এবার হচ্ছে গহনম। থ্যাংক ইউ। গহনম কি বলছে, যে উদ্দীপকের কে এবং এল এই দুটি শরীরবৃত্ত কাজ পরস্পর নির্ভরশীল, মানে শরীরবৃত্ত কাজে এটা নির্ভর করে, এলও নির্ভর করে, কেও নির্ভর করে। এখন এটা আমরা কি লিখবো? এটা কি গঠন লিখবো নাকি গুরুত্ব লিখবো? শোষণে ব্যাহত হবে মাইটোকন্ড্রিয়া। হ্যাঁ, এখন এটা কি গঠন নাকি গুরুত্ব, কোনটা প্রয়োজনীয়তা, কোনটা কি লিখতে হবে? এক্ষেত্রে আমাদের তুলে ধরতে হবে যে প্লাস্টিডের মাধ্যমে হচ্ছে উদ্ভিদের খাদ্য এগুলো তৈরি হয়, মূলত এটা তুলে ধরতে হবে। আর হচ্ছে যে মাইটোকন্ড্রিয়াতে শক্তিঘর বলা হয়, তো খাদ্যটা তৈরি হওয়ার জন্য যে শক্তি প্রয়োজন সেটা মাইটোকন্ড্রিয়ার থেকে আসে, আর খাদ্যটা মূলত তৈরি হয় প্লাস্টিড থেকে। এইটাকে আমাদের ব্যাখ্যা দিতে হবে। চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। সাথে মিলিয়ে একটা, হ্যাঁ, তার মানে আমাদের দুইটা কম্বিনেশন করতে হবে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে কীভাবে আমাদের শক্তি উৎপন্ন হয়, তারপর হচ্ছে এই প্লাস্টিকের মাধ্যমে কীভাবে আমাদের খাদ্য উৎপন্ন হয়, এভাবে কীভাবে কাজ করে অক্সিজেন, গ্লুকোজ সারা শরীরে কীভাবে প্রবাহিত হয়, উদ্ভিদের শরীরে কীভাবে কী হয়, অক্সিজেন নির্গমন হয়, হাবিজাবি অনেক কিছু, এগুলো সব লিখতে হবে। থ্যাংক ইউ সো মাচ এটা বলার জন্য। এবং সালোক সংশ্লেষণের গুরুত্ব রয়েছে, এগুলো সব লিখতে হবে, মানে দুইটা কম্বিনেশন করে লিখতে হবে। এটা হচ্ছে সঠিক উত্তর। সবাইকে বুঝতে পেরেছো বাকিরা? এটা হবে সালোক সংশ্লেষণ আর শোষণ। হ্যাঁ, ওটাই তো, মানে সালোক সংশ্লেষণ আর শোষণ এই দুইটার মধ্যেই তো আমার কাজ করবে। আচ্ছা আমি বলি এটার মধ্যে কি লেখা আছে দেখো, আমি তো ওটা আর কি পুরোপুরি বলি না, ক্লিয়ারলি বলতেছে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট বুঝানো। আর অঙ্গাণু দুটি মাইটোকন্ড্রিয়াতে একটাতে শ্বসন কাজ করে, একটাতে কি কাজ করে, আমাদের সালোক সংশ্লেষণ কাজ করে। এখন কোনটা শ্বসনে কাজ করে, কোনটা সালোক সংশ্লেষণে কাজ করে, এই গঠনটাই ব্যাখ্যা করলে হয়ে যাবে। মানে এটা সালোক সংশ্লেষণ শ্বসন বললেও চলে, অথবা আমাদের শারীরবৃত্তীয় যে কাজগুলো হয় কীভাবে হয় সেটা বললেও চলে, কোনো সমস্যা নেই। দুইটাই সেম ক্যাটাগরির উত্তর। অহনা যেটা বলছে সেটাও হবে, মোহনা যেটা বলছে ওটাও হবে, কোনো সমস্যা নেই। কথা ক্লিয়ার? সবাইকে বুঝতে পেরেছ? আচ্ছা, আমাদের এই লিঙ্কটা সেভ করতে হবে, 10 মিনিট ওয়েট করো, 10 মিনিট পর নতুন লিঙ্ক দিচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা এখন আমাদের এই ক্লাসের পরবর্তী অংশে আছি। আমরা এখন পরবর্তী স্পেশাল টপিকের সিকিউগুলো প্র্যাকটিস করার চেষ্টা করি। তো আমরা আগের মতোই নাম বলবো না, জাস্ট সৃজনশীলটা নিয়ে আসবো, দেখবো তোমরা উত্তর করতে পারো কিনা। লেটস স্টার্ট। এটা হচ্ছে আমাদের পরবর্তী উদ্দীপক। চিত্রটা দেখতে পাচ্ছ, এখন একটু আমাকে গেস করে জানাও যে চিত্রটার নাম কি।
ট্রাই করো। আচ্ছা হ্যাঁ, প্লাস্টিড, হ্যাঁ মোহন একটু ভয়েসে বললো যেহেতু বলতেছো। প্লাস্টিডের মধ্যেই হবে, তবে একটা স্পেশাল এটা। বলো জান্নাত, মোহনা, তাবায়ন আসো, তাবায়নও বলতে পারো, আরেকজন আসো, তুমি বলতে পারো। প্লাস্টিডের মধ্যেই। আচ্ছা, শাওমি 2 3, তোমার নামটা একটু বলো তো, তোমার স্পিকার অন হয়েছে, তুমি নামটা বলতে পারবা? আচ্ছা, ক্লোরোপ্লাস্ট, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, হয়েছে। তাবায়ন খেয়াল রাখো, এটা একটা ক্লোরোপ্লাস্ট, এটা একটা প্লাস্টিকের চিত্র। তো প্লাস্টিকের মধ্যে বিশেষ করে যেটা আমাদের পরীক্ষায় বেশি আসে, এটার মধ্যে ক্লোরোপ্লাস্টটাই বেশি আসে, আর হচ্ছে কি সেই ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, শাওমি 2310, তোমার ওখান থেকে শব্দ শুনতে পাচ্ছি না, তুমি চ্যাট বক্সে তোমার পরিচয় আমাকে লিখে দাও, তাইলেই হবে। ওকে, আচ্ছা বুঝছি, মাইকে প্রবলেম হয়েছে, ওকে সমস্যা নেই। আচ্ছা, এটা গইল, এটা হইল। এখন আমাদের কি চাইছে দেখো, গণনে যে উদ্দীপকের চিত্রের গঠন বর্ণনা করো। এটা আমাদের একটা প্লাস্টিডের একটা স্পেশাল টার্ম, ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের গঠন বর্ণনা করতে হয়। প্রথমে চিত্র আঁকবা, চিত্র আঁকার পরে এটার যে গঠন আছে এই গঠনগুলো বর্ণনা করবে। প্রথমে লিখবা নাম কি, চিত্র একের নাম হচ্ছে প্লাস্টিডের একটা অংশ ক্লোরোপ্লাস্ট, নিচে ক্লোরোপ্লাস্টের গঠন বর্ণনা করা হলো। এখন এই ক্লোরোপ্লাস্টের গঠনটা একটু জটিল লাগতে পারে, কারণ এগুলো অনেক অনেক অংশ তো মনে নাও থাকতে পারে, তো এগুলো কষ্ট করে মুখস্থ করে লিখতে হবে। শুধু পড়লেই হবে না, মুখস্থ করে লিখতে হবে, তাহলে তোমাদের একটু মনে থাকবে। তো প্রথমে লিখবো হচ্ছে আবরণী ঝিল্লি। আবরণী ঝিল্লির মধ্যে যা যা লেখা আছে এগুলো আমাদের লিখতে হবে। আচ্ছা, এরপরে আমাদের যেইগুলো লেখা আছে এগুলো বর্ণনা, হ্যাঁ হ্যাঁ করতে হবে, হ্যাঁ অবশ্যই বর্ণনা করতে হবে। স্ট্রোমা, স্ট্রোমার মধ্যে কী কী আছে লিখতে হবে। থাইলাকয়েড এবং গ্রানার মধ্যে কী কী আছে লিখতে হবে। স্ট্রোমা ল্যামিলি, তারপর হচ্ছে ফটোসিনথেটিক ইউনিট, এটিপি সিনথেসিস, তারপরে হচ্ছে ডিএনএ ও রাইবোজোম। এই পর্যন্ত লিখে দিলেই আমাদের ক্লোরোপ্লাস্টের যে গঠন সেটা হয়ে যাবে। যদিও এগুলো একটু কঠিন, তারপর একটু বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবা, লিখতে হবে, শুধু পড়লেই হবে না, লিখতে হবে। আচ্ছা, আরেকজন জয়েন করছো ওপো CPS2631, তোমাদের নামটা আসলে না লেখা থাকায় তোমাদের পরিচয় জানতে পারতেছি না। তোমরা অনেকেই নতুন নামে জয়েন করো, বা হয়তো বা অনেকেই জুম ইউজ করো নতুন, যার কারণে তোমাদের নামগুলো না আর আমি দেখতে পাই না। তোমাদের যদি নামগুলো একটু কষ্ট করে লিখে দিতে পারো তাহলে আমার জন্য একটু বুঝতে সুবিধা হয়, তোমাদেরকে ডাকতে সুবিধা হয় আর কি। তো যে দুজন জয়েন করছো আমি নাম জানতে পারতেছি না, যেমন ওপ্পো, শাওমি, তোমাদের নামটা আমি জানি না, তোমরা একটু চ্যাট বক্সে নামটা লিখে দিও, তাহলে তোমাদের পরিচয়টা আমি জানতে পারবো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এবার তাবায়ন দেখো বুঝতে পারলা কিনা। প্রথমত আমাকে উদ্দীপকটা গেস করে চিন্তা করতে হবে কোন অঙ্গাণু, দেন আমাকে এই গঠনগুলো লিখতে হবে। সাবিয়া, আচ্ছা সাবিয়া, ও আচ্ছা হ্যাঁ থ্যাংক ইউ, অনেক কষ্টে জয়েন করছো সাবিয়া, আমি জানি তুমি অপেক্ষা ছিলা। তো সাবিয়া এটা তো একটু মাঝখান দিয়ে জয়েন করছো, বুঝতে একটু কষ্ট হইতেই পারে, যাই হোক সমস্যা নাই, জয়েন করছো, নেক্সট ক্লাস থেকে জয়েন করো। তোমাদের যেই বেসিক যে ক্লাস সেটা 8টা 30 থেকে ইনশাল্লাহ শুরু হবে, উত্তেজিত 27 ব্যাচে, সেই ক্লাসে তোমরা ইজিলি সব বুঝতে পারবে ইনশাল্লাহ। এখন তো একটু মাঝখানে জয়েন করছো, শেষের দিকে বুঝতে একটু কষ্ট হবে, আপাতত দেখো কীভাবে ক্লাস হচ্ছে একটু দেখো, দেন পরে আগামীকাল থেকে সুন্দরভাবে জয়েন করতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, এটা গেল। এখন কথা হচ্ছে যে যেটা বললাম আর কি, তাবায়ন কথাটা খেয়াল রাখো, এই পয়েন্টগুলো তোমাকে একটু মুখস্থ করে লিখতে হবে। তুমি যদি মুখস্থ করে লিখো তাহলে তো মনে থাকবে, আদার্স মনে থাকবে না, যতই পড়বা ভুলে যাবা, লিখতে হবে, না লিখলে ভুলে যাবা। তাবায়ন আমার কথাটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আর বাড়ি কাজ তো দিবই, বাড়ি কাজ একটু যতটুকু পারো কষ্ট করে আমাকে সলভ করে দেখাবা। এবার যাচ্ছি পরবর্তী গহনঙে বলতেছে উদ্দীপকের অঙ্গাণুটি কিভাবে জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করো। এখন এটা কি চাইছে আসলে, আমি তোমাদেরকে প্রশ্ন করলাম এখানে কি চাইছে, গহনং প্রশ্নের মধ্যে কি চাইছে, এটা কি গঠন চাইছে নাকি গুরুত্ব চাইছে নাকি প্রয়োজনীয়তা চাইছে, কি চাইছে এটা আমাদের? গুরুত্ব চাইছে, ভেরি গুড। হ্যাঁ, তাবায়েন, তারপর হচ্ছে জানাত মোহনা, আরেকজন যা আসো, গুরুত্ব চেয়েছে, গুরুত্ব, অর্থাৎ আমাদের ক্লোরোপ্লাস্ট থাকলে জীবজগতে কি উপকার, না থাকলে কি ক্ষতি, এগুলা। তো আমরা লিখে দিব যে উদ্দীপকের উল্লেখিত অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট, জীবজগতে ক্লোরোপ্লাস্টের ভূমিকা অপরিসীম। থ্যাংক ইউ, রেসপন্স করতেছে, খুশি নাম। ক্লোরোপ্লাস্টের মাধ্যমে আমাদের কি হয়, পাতার বর্ণ সবুজ হয়। তারপর হচ্ছে ক্লোরোপ্লাস্টের মাধ্যমে শর্করাজাতীয় খাদ্য উৎপন্ন করে, সেই শর্করাজাতীয় খাদ্য উৎপাদনের ফলে অক্সিজেন নির্গত হয়, সেই অক্সিজেন আমরা গ্রহণ করি, জীব বেঁচে থাকে। এভাবে
ক্লোরোপ্লাস্ট আমাদের জীবনে অনেক উপকার করে। এগুলো সব আমাদের বর্ণনা, মানে এগুলো আমি একটু সংক্ষেপে সামারি করে বললাম। তো আশা করি এগুলো যদি এখান থেকে পড়ে ফেলো হয়ে যাবে, ব্যাস এটাই আর কি। ব্যাখ্যাটা বুঝতে পারছো ক্লিয়ারলি? কোনো প্রশ্ন আছে এখানে? জাস্ট ক্লোরোপ্লাস্ট থাকলে কি হবে আর না থাকলে কি হবে এটা লিখে দিলেই হয়ে যাবে। এগুলো পড়লে বুঝতে পারবে, কোনো সমস্যা নেই। তারপর সংক্ষেপে বললাম আর কি। কোনো প্রশ্ন আছে এখানে? আচ্ছা, আমি দিব, এটার উত্তর দিয়ে দিব, হয়ে যাবে। আচ্ছা, তো আশা করি এটা কমপ্লিট। এবার যাচ্ছি নেক্সট টপিকে। জাস্ট তোমাদের টপিক বেস পড়াচ্ছি, প্র্যাকটিস করাচ্ছি। জাস্ট তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা মনোযোগ দিয়ে করো। আশা করি তোমাদের এইচএসসির ফুললি প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ। জাস্ট প্র্যাকটিস বেস লার্নিং যেটাকে বলি আমরা। বরিশাল বোর্ড 23 সালে আসা প্রশ্ন, এই নতুন টপিকের প্রশ্ন আর কি। এটার নাম কি বলতে পারবা? সবাই এটা চিনো, বলো তো এটার নাম কি? চিত্র পি, চিত্র কিউ আর কি। এটা সবারই জানার কথা। এই পুরোটাকে কি বলে? এগুলোতে হচ্ছে ক্রোমাটিড। পুরোটার নাম কি? ক্রোমোজোম নাকি? হ্যাঁ, ভেরি গুড, চমৎকার, এই তো উত্তর দিয়েছো, ক্রোমোজোম হয়েছে। তো দেখছো আমাদের চিত্রগুলো জানতে হবে, শিখতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা এরকম উত্তরটা করতে পারবো না। ভেরি গুড, উত্তর রাইট, ক্রোমোজোম। আমরা জানি ক্রোমোজোমের 4টা অংশ, এখানে 2টা, এখানে 2টা, আর এই 2টা অংশকে বলা হয় ক্রোমাটিড, আর সম্পূর্ণটাকে বলা হয় কি? ক্রোমোজোম। ওকে শাওমি, তোমার নামটা আমি জানতে পারতেছি না, তুমি একটু আমাকে জানাও তাহলে হবে। অহনা জয়েন করেছো, থ্যাংক ইউ। অহনার লিঙ্কে জয়েন করতে কি প্রবলেম হচ্ছিল? প্রবলেম হচ্ছিল, আমি খাওয়া দাওয়া করতে গেছিলাম। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আমি তো মনে করলাম হয়তো তোমার লিঙ্কে জয়েন করতে সমস্যা হচ্ছে, তুমি তো জয়েন করো না এখনই, প্রবলেম নেই। খাওয়া দাওয়া কি শেষ করছো নাকি খাওয়া দাওয়া এখনো বাকি আছে? শেষ করে আসছি। আচ্ছা, থ্যাংক ইউ। ওখানে কষ্ট হচ্ছে আসলে, শুক্রবার একটু কষ্টই করতে হয়, 3 ঘন্টা ক্লাস তো, এই জন্য একটু আর কি কষ্ট করতে হচ্ছে। সমস্যা নাই, আমি চাপ দিচ্ছি না, তোমাদের যতটুকুই তোমার পারবা ততটুকুই ক্লাস করবা। সব ক্লাসে যে করতে হবে এমন কোনো কথা নেই। প্র্যাকটিস বেস লার্নিং যেহেতু এটা, তো এটা প্র্যাকটিস করাচ্ছি। 26-এ যারা আছে ওদের তো উপকার হচ্ছে, পাশাপাশি তোমাদের উপকার হচ্ছে। ওকে, আচ্ছা শাওমি যে নাম, তোমার নাম তো আমি জানতে পারছি না, তুমি ইমোজি দিচ্ছ, তোমার নামটা একটু লিখে দাও, তোমার নামটা আমি কি জানতে চাচ্ছি। ওকে, তোমার নামটা আমি এখনো জানতে পারলাম না। আচ্ছা, স্যার আমার ভয়েস শুনতে পাচ্ছেন কি না? আমি শুনতে পাচ্ছি না শাওমি, তোমার ভয়েস শুনতে পাচ্ছি, যেটা তোমাকে টাইপ করতে বলতেছি, তোমার ভয়েস থেকে শব্দ আসতেছে না, এটা হচ্ছে মূল সমস্যা। অহনা, তুমি তোমাকে বলো তো এই চিত্র দুটোর নাম কি হবে? তোমাকে প্রশ্ন করলাম। সাবিয়া, বুঝতে পারছি এবার। প্রথম চিত্রটার নাম হচ্ছে ক্রোমাটিড, আর দ্বিতীয় হচ্ছে আর কি কি মানে কিউ যে চিত্রটা, ওটার নাম হচ্ছে যে এটা হচ্ছে সেন্ট্রোজোম, আর ভিতরে দুইটা হচ্ছে সেন্ট্রিওল। ভেরি গুড, চমৎকার। সেন্ট্রোজোম আর সেন্ট্রিওল, হ্যাঁ গুড, ঠিক আছে। আচ্ছা বলি সাবিহা, তোমার মানে ভয়েস থেকে শব্দ আসতেছে না, দুঃখজনক বিষয়, সমস্যা নাই, চেষ্টা করছো কুশলাম। অহনা, তোমার একটা ফ্রেন্ড ছিল ছেলে, ওর সাথে কমিউনিকেশন করো, ও তো বলছিল 2 দিন 3 দিন পর যাবে বাসায়, দিন আমার সাথে কন্টিনিউ করবে, যোগাযোগ করবে, কিন্তু এখনো আসতে পারেনি, তো এই জন্য আমাকে জানা দিও। স্যার ওর সাথে আজকে আমার কথা হয়েছে, ও বলছে যে কালকের থেকে জয়েন করবে, ওদের বাসায় মেহমান আসার কারণে ও ডিস্টার্ব ফিল করতেছে। ও আচ্ছা, বুঝতে পারছি। স্যার সবার ভয়েস শুনতে পাচ্ছে, আমারটা শুনতে পাচ্ছে না কেন? আরে তোমার ভয়েস শুনতে পাচ্ছি না, তুমি যে কিছু বলো স্পিকার অন করো, আনমিউটে চাপ দিয়ে কথা বলো, আনমিউটে চাপ দিলে তোমার কথা শুনতে পাবো। সাবিয়া, আনমিউটে চাপ দাও, হাতের বাম পাশে আনমিউটে চাপ দাও, তোমার স্পিকার অন হলে দেন তোমারটা আমি শুনতে পাবো, আদার শুনতে পাবো না। তাড়াতাড়ি বললো, আমাদের রাত হয়েছে তো অনেক, করতে হবে। হাতের বামে আনমিউটে চাপ দাও, স্পিকার অন হবে তখন, দেন তোমার কথা আমি শুনতে পাবো। ওকে, দেখো নেক্সট কি বলছে। এক্স এর অবস্থান অনুযায়ী পি এর প্রকারভেদ লিখো। এই যে এক্স এর অবস্থান, মানে এটা কি বলা হয়, মাঝখানটার নাম কি? এগুলো তো ক্রোমাটিড, মাঝখানটার নাম কি বলো তো? এক্স এর অবস্থান মানে মাঝখানটার অংশ, বলো। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, এবার শুনতে পাচ্ছি সাবিয়া, এবার তোমারটা শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি তো এতক্ষণ থেকে শুনতে পারতেছি না।
না না, আমি তখন শুনি নাই, তোমার স্পিকার অফ ছিল, তুমি যতই কথা বলো স্পিকার অফ থাকলে শুনতে পাবো না, স্পিকার অন করে কথা বলতে হবে, এখন শুনতে পাচ্ছি। স্যার আমি স্যার আমি স্যার আমি নিউ ফোন ইউজার, আমি ফোন সম্পর্কে বেশি কিছু জানি না। আচ্ছা সমস্যা নাই, বুঝতে পারছি, তোমাদের 27 বাজে যখন ক্লাস হবে আস্তে আস্তে সব বুঝতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আচ্ছা এটা গেল, সমস্যা নাই, টেনশন নিও না, বুঝতে পারছি কষ্ট হয়েছে, প্রবলেম যখন কথা বলবো তখন স্পিকার চাপ দিয়ে কথা বললো তৈরি হবে। আচ্ছা আমাকে জানাও, অহনা মোহনা, আর দুজনের নাম সেম সেম, আর তাবাইন, তোমাদের মতামত কি, এই এক্সটার নাম কি, মাঝখানে যেটা অংশ থাকে ক্রোমোজোমের মাঝখানে, নাম কি এটা? সব ভুলে গেছো? আচ্ছা সাবিয়া বলছো একটা, না না সাবিয়া একটা বলছো, আমি দিয়ে, আচ্ছা সাবিয়া একটু ওয়েট করো, দেখি বাকিরা কি বলে, তুমি তো একটা বলছো। অহনা মোহনা তাবাইন বলো তো মাঝখানটার নাম কি হবে, সাবিয়া একটা বলছে, আর বাকিদের কাছ থেকে আমি জানতে চাচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সেন্ট্রোমিয়ার। আচ্ছা সেন্ট্রোমিয়ার বলছো, মোহনা বলছো, হ্যাঁ চমৎকার, তো রাইট সেন্ট্রোমিয়ার। সাবিয়া বলছিলা কি সেন্ট্রোমিয়ার? আমার আসলে কথাটা ভালো করে আসে নাই, তুমি কি সেন্ট্রোমিয়ার বলছিলা? আমি মাইক্রোটিউব বলছিলাম। আচ্ছা মাইক্রোজোম বলছিলা? না মাইক্রোটিউবল। মাইক্রো, আরেকবার বলো, বুঝতেছি না। মাইক্রোটিউবল। না 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 ওটা না, মাইক্রোটিউবুল না, এটা আমাদের ক্রোমোজোমের যেই অংশ সেন্ট্রোমিয়ার সেটা আর কি। আচ্ছা অহনা, তুমি কি চুপচাপ আছো? তুমি কি বুঝতেছো আমার কথা? তোমার কথা শুনতেছি না আমি, ভুলে গেছিলা? হঠাৎ করে স্যার আমার নেটওয়ার্ক ডিস্টার্ব দিচ্ছে, বুঝছি, এই জন্য শুনতে পাইনি কি প্রশ্ন করছে। আচ্ছা বলছিলাম যেটা মাঝখানের নামটা কি, এটা সেন্ট্রোমিয়ার। এখন বলছে সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে পি এর প্রকারভেদ, অর্থাৎ সেন্ট্রোমিয়ার মাঝখানে থাকলে কি, সারে থাকলে কি হয়, এপাশ ওপাশ থাকলে কি হয়, বুঝে ভি এল জে শেপ যেগুলো আছে না, যেগুলো আর কি, বুঝে এই যে এগুলো তোমরা পড়ছো না, ভি এল জে আই, এইগুলার শেপ, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, এগুলো লিখতে হবে। তো এগুলো লিখতে হবে আমাদের বর্ণনা অনুযায়ী, এই যে প্রথমে লিখতে হবে, এগুলোই লিখতে হবে যে পি হচ্ছে ক্রোমোজোম, এক্স হচ্ছে সেন্ট্রোমিয়ার, আর সেন্টিমিটার অবস্থান ভিত্তিতে এটা 4 প্রকার ক্রোমোজোম, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক আর কি টেলোসেন্ট্রিক, এবং চিত্রগুলো লিখে দিবা, বর্ণগুলো লিখে দিবা, শেষ। ওকে এটা শেষ, এটা গেল, এটা বকবক করতেছি না, সময় অনেক গেছে, এবার যাচ্ছি গহনঙে। গহনং কি বলছে, হ্যাঁ বলো। আপনি কি মানে কোনো বোর্ড অনুযায়ী করাইছেন, না শুধু মানে যে কোনো গুলা জাস্ট একটা কনসেপ্ট দিচ্ছেন, না কোনো বোর্ড এই সালে ভর্তি করতে হবে বা এই সালে ভর্তি করতে হবে? আমি বলি, আমি যে ক্লাসটা বর্তমানে নিচ্ছি এটা টপিক ওয়াইজ, এই টপিকের এইভাবে প্রশ্ন আসে, ওই টপিক ওইভাবে প্রশ্ন আসে, আমি টপিক ওয়াইজ জাস্ট বোর্ডগুলো করাচ্ছি, কোন টপিকে কীরকম বোর্ড প্রশ্ন আসে, বুঝছো? আর বলি এটা হচ্ছে এফআরবি ক্লাস, ফাইনাল রিভিশন প্রোগ্রাম, তোমাদের বেসিক যে ক্লাস সেই ক্লাসটা আলাদা হয়, উত্তেজিত 27 ব্যাচে যে বেসিক ক্লাস, মানে বেসিক ক্লাস, ফাইনাল রিভিশন তো হচ্ছে মনে করো যারা, হ্যাঁ ফাইনাল রিভিশন এটা হচ্ছে, হ্যাঁ ওটা আর কি সাবিয়ে যেটা বলতেছি, এটা হচ্ছে ফাইনাল রিভিশন প্রোগ্রাম, যারা পরীক্ষার্থী ব্যাচ আছে ওদের জন্য এটা মূলত ফোকাস দিয়ে করাচ্ছি আমি, এবং তোমরা ওই ক্লাসটা করতেছো, তোমাদেরকে নিয়ে আসি, কারণ শুক্রবার তো আমার তো আসলে সময় কম, এই জন্য তোমাদেরকেও এটা পড়াচ্ছি একসাথে। আর তোমাদের যে ক্লাস হয় সেটা কি আলাদা হয়, 27 ব্যাচের ক্লাস আলাদাই হয়, 8:30 থেকে আমি শুরু করি, আর ওদের তো হচ্ছে কি 9টার পরে, বুঝছো? আচ্ছা বুঝতে পারছি, এখন একটু সমস্যা, আচ্ছা সাবি আশা করি বুঝতে পারছো, তারপর তো ক্লাসটা কন্টিনিউ করো কষ্ট করে, দেন তোমাদের ব্যাচে যখন আমি বেসিক জিনিসটা ক্লিয়ারলি বুঝা দিব তখন তো ইজিলি বুঝবা। কোষ বিভাজনে উদ্দীপকের কিউর ভূমিকা বিশ্লেষণ করো। কিউ তো আমাদের সেন্ট্রিওল, সেন্ট্রোজোম, সেন্ট্রিজোমের মধ্যে সেন্ট্রিওল আর কি, এখন আমাদের কিউর ভূমিকা বলতে হবে, কোষ বিভাজনের গুরুত্ব বা ভূমিকা কি, প্রথমে আমাদের লিখতে হবে না। কোষ বিভাজনের সময় অ্যাস্টার রে রশ্মি উৎপন্ন করে, তৈরি করে। হ্যাঁ ভেরি গুড, এই কথাগুলো লিখতে হবে মাঝখানে আমাদের। প্রথমে আমরা লিখবো উদ্দীপকের কিউ হচ্ছে আমাদের কোষের সেন্ট্রোজোম, আর সেন্ট্রোজোমের মধ্যে সেন্ট্রিওল থাকে, সেন্ট্রোজোম বললেও হয় বা সেন্ট্রিওল বললে হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা মনে হতো আমরা জানি সেন্ট্রিওলটা সেন্ট্রোজোমের মধ্যে থাকে, এই যে তারা বলছে আর কি, কিউটা হচ্ছে কি সেন্ট্রোজোম। অহনা মোহনা সাবিয়া তাবাইন খেয়াল রাখো, আমাদের এখানে
কিউটার নাম তারা দিছে সেন্ট্রোজোম। সেন্ট্রিওল হচ্ছে ভেতরে, তাই বলছে যে সেন্ট্রোজোমের অভ্যন্তরে যে সেন্ট্রিওল থাকে তাকে কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ মাইক্রোযন্ত্রে, মানে সেন্ট্রিজোমের মধ্যে সেন্ট্রিওলটা পাওয়া যায়, তবে এটাকে সেন্ট্রিওল না বলে সেন্ট্রোজোম বলছে। সেন্ট্রোজোম বললেও হবে, সেন্ট্রিওল বললেও সমস্যা নেই। কথা কি বুঝছো সবাই? আমি তোমাকে জানাইও। এরপর হচ্ছে আমাদের এই যে সেন্ট্রিওল বা সেন্ট্রোজোমের মধ্যে যে কাজগুলো হয় সেগুলো আমাদের যে কাজগুলো হয় সেগুলো লিখে দিলে হয়ে যাবে। এগুলোর কতটা গুরুত্বপূর্ণ আমাদের কোষ অঙ্গাণুর বিভাজনে সেটা লিখে দিলে হবে। ব্যাখ্যাটা বুঝতে পারছো কিনা? মোহনা, তাবাইন, সাবিয়া, অহনা, বুঝতে পেরেছো? দ্রুত বলতে হবে, হ্যাঁ। তাবান রেসপন্স কইরো, মোহনাও রেসপন্স কইরো, অহনাও কইরো, সাবিয়াও কইরো। ওকে, থ্যাংক ইউ। রেসপন্স দ্রুত করবা, যেখানেই করো, ভয়েসে করো, চ্যাট বক্সে করো। ওকে, এটা চলে গেলাম নেক্সট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন নিয়ে আসতেছি, ভালো করে মনোযোগ দিও। সিলেট বোর্ড 23 সাল আসা প্রশ্ন, নতুন টপিকের আলোচনা। উদ্ভিদ কোষের মধ্যে বিভিন্ন অংশের মধ্যে একটিকে কোষের মস্তিষ্ক বলা হয়, অন্যটিকে কোষের রান্নাঘর বলা হয়। এখন এই যে কোষের মস্তিষ্ক, এটার নাম কি এটা বুঝতে হবে তোমাকে। বলো কোনটাকে কোষের, কোষের মস্তিষ্ক হচ্ছে নিউক্লিয়াস, আর হচ্ছে কোষের রান্নাঘর। কোষের রান্নাঘর কি? আচ্ছা, এখানে অহনার কথাটা আসে। আচ্ছা বোঝা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, তোমার ওটা নেট সমস্যা। যাই হোক, সাবিয়া কিছু বলবা কি? অহনা বলছো, ঠিক আছে, একটা হয়েছে। কোষের মস্তিষ্ক হচ্ছে নিউক্লিয়াস, মানে কোষের মেন হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস ছাড়া কোষ অচল। এটা হচ্ছে কি কোষের মস্তিষ্ক। আর কোষের রান্নাঘর হচ্ছে কি? ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। থ্যাংক ইউ। হ্যাঁ, ভেরি গুড। এবার দেখো কি প্রশ্ন চাইছে। উদ্দীপকের উল্লেখিত প্রথম অংশটির গঠন বর্ণনা করো। এখন নিউক্লিয়াসের গঠন তোমাদের আঁকা শিখতে হবে। নিউক্লিয়াসকে আঁকতে পারো? নিউক্লিয়াস তো আঁকতে শিখতে হবে। এই যে নিউক্লিয়াস, এই যে, হ্যাঁ, এই যে নিউক্লিয়াস আঁকতে হবে। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তু, নিউক্লিয়াস। এটা আঁকতে হবে সুতার মতো দিয়া, হাবিজাবি। একে দেওয়ার পর গঠন, গঠনের মধ্যে কিন্তু আমাদের মেন পয়েন্টগুলো লিখলেই হবে। প্রথমে লিখবা উদ্দীপকের যে অংশটা মস্তিষ্ক বলা হয়েছে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এর গঠনের মধ্যে লিখে দিব নিউক্লিয়াসের 4টা অংশ: নিউক্লিয়ার আবরণী বা নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওপ্লাজম, 3 নাম্বার নিউক্লিওলাস, 4 নাম্বার হচ্ছে কি ক্রোমাটিন তন্তু। বিবরণ যা আছে বই থেকে লিখে দিবা, হয়ে যাবে, শেষ। আশা করি এটা বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন আছে এখানে? না স্যার। এবার গহনং। গহনং এর প্রশ্ন কি চাইছে? উদ্দীপকের শেষে উল্লেখিত অংশটি প্রাণী জগতের অস্তিত্ব টিকে রাখতে ভূমিকা পালন করে। অর্থাৎ পরবর্তী যে অংশটা রান্নাঘর, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট প্রাণী জগতের অস্তিত্ব টিকে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে কিছু কথা এক্সট্রা লিখতে হবে। প্রাণী জগতের মধ্যে উদ্ভিদও আছে, আমরা প্রাণীও আছি। ক্লোরোপ্লাস্ট কিন্তু মানব দেহে থাকে না, থাকে কোথায় জানো? উদ্ভিদ দেহে। তো উদ্ভিদ দেহে ক্লোরোপ্লাস্ট থাইকা মানব দেহে কী উপকার করে? অনেক উপকার করে। অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড নির্গমন, প্রবেশ, খাদ্য উৎপাদন এবং হাবিজাবি যা যা আছে, মানে আমাদের মানব জীবনের জন্য যা যা প্রয়োজন, এর মধ্যে খাবারটা সবচেয়ে ইম্পর্টেন্ট। খাদ্য ছাড়া মানুষ বাঁচে না, ঠিক আছে? কথার কথা আর কি। এরপর হচ্ছে শ্বাস প্রশ্বাস। খাদ্য, শ্বাস প্রশ্বাস, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এগুলো কই থেকে আসে? উদ্ভিদ থেকে আসে। আর উদ্ভিদ এগুলো কীভাবে করে? ক্লোরোপ্লাস্টের মাধ্যমে করে। তো এই কথাগুলো যদি মিলা যে লিখে দাও, তাহলে আমাদের সর্বশেষ উত্তর হয়ে যাবে যে হ্যাঁ, উদ্দীপকের ক্লোরোপ্লাস্ট প্রাণী জগতের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। প্রাণী জগৎ টিকে রাখতে এটা গুরুত্ব অপরিসীম। এগুলো মিলে যে লিখে দিবা, আমি যা সারসংক্ষেপ বললাম। সবাই কি গহনং ব্যাখ্যাটা বুঝতে পেরেছ? কথা বল। ওকে, এরপরে যাচ্ছি পরবর্তী। এই টপিক কমপ্লিট। সাবিয়া তুমি রেসপন্স করো, না বুঝলে বললো আমাকে। যশোর বোর্ড 23 সাল আসা প্রশ্ন। এখন বলো চিত্র পি এর নাম কি, চিত্র কিউ এর নাম কি? স্যার পি হচ্ছে ডিএনএ আর হচ্ছে আরএনএ। ভেরি গুড। সাবিহা মনে হয় বলতেছিলা, ভেরি গুড, উত্তর রাইট। হ্যাঁ,
দ্বিসূত্রক ডিএনএ, একসূত্রক আরএনএ, এটা আমরা সবাই জানি। এটা কিন্তু পরীক্ষা যখন আসবে চিত্র আঁকাটা খুবই ঝামেলার। গণকে বলেছে চিত্র পি এর ভৌত গঠন বর্ণনা করো। হ্যাঁ বলো। এটা ইজি চিত্র স্যার, এটা আমাদের মানে হাতিয়ার এক্সামে পড়েছিল। হাফ ইয়ারলি এক্সাম আসছিল। হ্যাঁ, আসলে এই যে ডিএনএ এর চিত্রটা যেটা, এটা কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা আসে বোর্ড পরীক্ষায় কম আসলেও কলেজের পরীক্ষায় আসে, এটা কনফার্ম। ম্যাক্সিমাম কলেজে দেখলাম যে এটা দিয়ে দেয়, ডিএনএ এর ভৌত গঠন, ডিএনএ চিত্রটা আঁকতেই হবে। তোমার ডিএনএ আঁকতে পারো না সবাই? আঁকতে পারো? জি স্যার। হ্যাঁ। জি স্যার। তাবায়ন কি অবাক হচ্ছ? ডিএনএ আঁকা শিখতে হবে, ডিএনএ না আঁকতে পারলে আমার বায়োলজি পড়াই লস, বায়োলজিটাই বৃথা। দাঁড়া আমি ডিএনএ ছবি দেখতেছি, কই আছে ডিএনএ, তুমি বের হয়ে যাও। ডিএনএ, এই যে ডিএনএ এর ডবল হেলিক্স, মানে এটা এতটাই গুরুত্বপূর্ণ, সিকিউ না আসলে এমসিকিউ তো আসতে বাধ্য। ডিএনএতে কতগুলো প্যাচ থাকে, এই প্যাচের দৈর্ঘ্য কত, কত অ্যাংস্ট্রম, এটিসিজির মধ্যে কয়টি বন্ধন, হাইড্রোজেন বন্ধন কতগুলো, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। তো এটা একটু আঁকার চেষ্টা করবেন। হ্যাঁ, দুই পেন্সিল দিয়ে একটু ঘুরে ঘুরে আঁকবেন। আমরা 2 পেন্সিল দিয়ে আঁকতাম। তোমরা যেই টেকনিক ইউজ করতে পারো, ইউটিউবে সার্চ করবা কোন টেকনিকে আঁকা যায় ডিএনএ, সহজ টেকনিক, কম সময় এঁকে ফেলবা। দেন এরপর হচ্ছে যে গঠন আমাদের বর্ণনা করতে হবে সেই গঠন বর্ণনা করব। এরপর ভৌত গঠনের মধ্যে কী কী আছে এগুলো একটু পয়েন্ট দিয়ে লিখবা, বুঝছো? ভৌত গঠনে যদি পয়েন্ট দিয়ে লিখো নাম্বারটা ভালো পাওয়া যায়। 1 2 3 4 5 6 7 8 9 10, কমপক্ষে 10টা দিবা। এখানে দিছে কয়টা? হ্যাঁ 10টাই দিছে। ডিএনএ তো 10টা না দিলে হয় না, কমপক্ষে 10টা গঠন দিবা। এগুলো মেন বই থেকে পড়ে নিবা, হয়ে যাবে। তবে এগুলো কিন্তু ওই যে বাংলা কথার মতো ডাইরেক্ট লিখে দিবা না, পয়েন্ট দিয়ে লিখবা। 1 2 3 4 5 6 7 8 9 10, কমপক্ষে 10টা লিখবা চিত্রসহ। সবাই কি ব্যাখ্যা বুঝতে পেরেছো? এটা লেখার নিয়ম আমাকে জানাও। ওকে, এবার গহনম। প্রোটিন সংশ্লেষে চিত্র কিউর ভূমিকা, মানে প্রোটিন তৈরিতে চিত্র কিউ কি ভূমিকা পালন করে? চিত্র কিউ তো হচ্ছে আরএনএ, অর্থাৎ আমাদের প্রোটিন তৈরি হয় কিভাবে, আরএনএ থেকে কিভাবে প্রোটিন তৈরি হয়, এই প্রক্রিয়াটা তোমাকে লিখতে হবে। এটাকে মূলত বলা হয় এই যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া। হ্যাঁ, ট্রান্সক্রিপশন, একটা হচ্ছে ট্রান্সলেশন, একটা হচ্ছে ট্রান্সক্রিপশন। পড়ছো না তোমরা বই থেকে? হ্যাঁ, ওই ট্রান্সলেশনটাই লিখে দিবা। কেমনে প্রোটিন উৎপন্ন হয়, আরএনএ থেকে কীভাবে উৎপন্ন হয়, এটাই আমাদের লিখতে হবে। ডিএনএ থেকে এমআরএনএ, এমআরএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, লিখতে হবে। এটা আশা করি বই থেকে পড়লেই পারবা, কোনো সমস্যা নেই। এই প্রশ্নে কোনো প্রবলেম আছে? তাবায়ন কোনো প্রশ্ন আছে তোমার? কারো কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা, মেবি নাই। পরবর্তী অংশ যেটা, এটাও এই টপিকেরই। এইটা ঢাকা ভর্তি এসে গণন করবো। উদ্দীপকের খ এর গঠন বর্ণনা করো। খটার নাম কি? এটার নাম কি? আরএনএ। এখন এই আরএনএ চিত্র আঁকতে হবে এবং আরএনএ যে গঠন আছে গঠন লিখতে হবে। প্রথমে লিখবা চিত্র খ হচ্ছে আমাদের আরএনএ, তবে এটা শুধু আরএনএ না, এটা হচ্ছে কি মেসেঞ্জার আরএনএ, এমআরএনএ। উদ্দীপকটা হচ্ছে অন্যরকম আরএনএ, সব আরএনএ তো আসলে একরকম না। মেসেঞ্জার আরএনএ, এমআরএনএ, আরআরএনএ, এগুলো চেঞ্জ আছে। তো এটা মেসেঞ্জার আরএনএ যে কেন লিখছে এটা একটু বের করাটা একটু, আচ্ছা তারা লিখছে এখানে মেসেঞ্জার আরএনএ। আমি যাই দেখি মেসেঞ্জার আরএনএর মধ্যে এরকম একটা চিত্র মনে হয় আছে, তারা আমি বের করি। মেসেঞ্জার আরএনএ, ডিএনএর পরেই তো আমাদের আরএনএ থাকবে। দেখি আমি পাই কিনা। হ্যাঁ, মেসেঞ্জার আরএনএর চিত্রটা একটু সময় দাও, আমি একটু বের করতেছি। আমার আরএনএর অংশটা থেকে বের করতে হচ্ছে। ক্রোমোজোম পড়লাম আমরা, নিউক্লিক অ্যাসিড। আমাদের মেসেঞ্জার আরএনএ কি চিত্র দেওয়া আছে? বই তো আমরা এরকম দেখি না এই চিত্র অবশ্য। মেসেঞ্জার আরএনএ এর সাথে যেটা হবে স্যার, এখানে যে চিত্রটা দিছে না এরকমই সেম হবে, বাট ওখানে কয়টা জিনিস একটু আর কি মার্ক করতে হবে। প্রথমত হচ্ছে যেটা আমরা যেখান থেকে আমরা শুরু করব চিত্রটা, ওটার নাম দিব আমরা হেড অঞ্চল। হেড অঞ্চলের পাশেরটা একটু জায়গা স্টার্ট কোডন। হ্যাঁ, এই যে লাস্টের টেইল।
এই যে যে এরকম, বা আমরা এরকম করে হ্যাঁ এই বইতে দেওয়া আছে, এই যে এরকম কোডিং অঞ্চল 5 ট্রেলার লিডার 3 লিডার ট্রেলার। মানে এটা আসলে বইতে আঁকা ছিল, ওরকম আমি ব্যাখ্যা করতে পারিনি বা আগে ব্যাখ্যা করি নাই। অহনা যেটা বলছিল, অহনা মনে হয় এটাই বলছিল না, এই কথাটাই তো mRNA। স্যার আমারটা হচ্ছে এমআরএনএ চিত্র দুই ভাবে আঁকা যায় স্যার। এখানে যেখানে হচ্ছে 5 লিডার লেখা, এখানে লিখতে হবে হেড অঞ্চল। তারপর হচ্ছে স্যার হেড অঞ্চলের পাশে কোডিং অঞ্চলের মাঝামাঝি বরাবর লিখতে হবে স্টার্ট কোডন। তারপর মাঝখানে কোডিং অঞ্চলের জায়গা হবে নাইট্রোজেন বেস, মানে উপরের গুলো আর কি নাইট্রোজেন বেস। আর লাস্টে হবে লাস্টে হচ্ছে ট্রেলার, আর কোডিং অঞ্চলের মাঝখানে হবে এন কোডন, আর লাস্টে হবে ট্রেল মানে ট্রেল অঞ্চল। আচ্ছা এটা কি তোমাদের মানে নতুন বইতে, এটা এই বইতে গুলো লেখা নাই, নতুন বই অংশ থেকে বলতেছো তাই না? জি আচ্ছা আমার তো আগের বই তো এটা পুরোপুরি লেখা নেই, যাই বলছো থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ তার মানে এরকম কিছু একটা হবে, আমার তো পুরোপুরি আঁকা নাই, যে mRNA এটা লেখা আছে। আচ্ছা যাক, তার মানে এটা বুঝতে পারছো, থ্যাংক ইউ সো মাচ। আশা করি তাবাই না বুঝছো। এরপরে কি, এরপর হচ্ছে mRNA বলে দেওয়ার পর গঠনটা আমি বলবো, ওই যে যেভাবে তুমি বলছো অহনা 3 প্রাইম 5 প্রাইম, এটা ভালো করে লিখে দিলে হয়ে যাবে। ওকে আচ্ছা আমাদের আরেকটা টপিক বাকি আছে, তাহলে এই অধ্যায় মোটামুটি রিভিশন কমপ্লিট আমাদের। চাইছিলাম আজকে 2 অধ্যায় পড়াবো, কিন্তু আসলে অনেক বড় তো এই অধ্যায়টা, এই জন্য আর কি একটু সময় লাগলো। আচ্ছা তাহলে আমরা আর লাস্ট টপিকের যে সিকিউগুলো আছে সেগুলো আমি প্র্যাকটিস করাচ্ছি। এখানে কারো কোনো প্রশ্ন আছে কি? অহনা সুন্দর একটা উত্তর দিয়েছো ব্যাখ্যা সহ, খুশি হলাম। এনিওয়ান কারো প্রশ্ন আছে এখানে? আচ্ছা তাহলে আমি লাস্ট টপিকে যাচ্ছি। আচ্ছা লাস্ট টপিক, যদিও এটার পরে আরেক মানে এটা সর্বশেষ টপিক আর কি, এটা থেকে প্রশ্ন আসে। পি কিউ আর 3টা চিত্র, পি হচ্ছে কি বলতো, পি নাম কি, কথা বলো। ক্রোমোজোম, ভেরি গুড। কিউ হচ্ছে ডিএনএ আর হচ্ছে আরএনএ। গহন আলোচনা, চিত্র কিউ এর জেনেটিক তথ্য আর তে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়া লিখো। এটার মানে কি চাইছে, প্রশ্ন আগামাথা কিছুই বুঝি নাই। চিত্র কি এর জেনেটিক তথ্য আর এর মধ্যে স্থানান্তর হওয়া, এটার মানে কি? ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়া, ডিএনএ থেকে কি তৈরি হওয়া, আরএনএ। আচ্ছা ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার নাম কি, ট্রান্সক্রিপশন না ট্রান্সলেশন? ডিএনএ থেকে আরএনএ, ট্রান্সক্রিপশন, ভেরি গুড, চমৎকার তো রাইট। হ্যাঁ তাবায়ন খেয়াল রেখো, ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়া ট্রান্সক্রিপশন। ওকে এটা আর কি বলছে, এটা খেয়াল রাখতে হবে, উদ্দীপকটা পরে আর কি বুঝতে হবে। হ্যাঁ মোহনা দিছো, থ্যাংক ইউ, হয়েছে আমি দেখছি মোহনাটা দিয়েছে। ওকে কি হচ্ছে ডিএনএ আর হচ্ছে আরএনএ। স্যার গ নাম্বারটা কি বুঝাইছে? গ নাম্বারটা তো আচ্ছা দেখাই কি বলছে গ নাম্বারটা। আচ্ছা চিত্র পি এর ডি এর উপস্থিতির ভিত্তি করে শ্রেণীবিন্যাস, এটা একটু পড়াইছিলাম। ডি মানে কি কত, ডিটা কি ছিল? ক্রোমোজোমের মধ্যে মাস্টার সেন্ট্রোমিয়ার, স্যার বুঝছি, ওই যে আমরা কি বুঝছি ওই যে ভিএল যে আই যে এটা আগে পড়ছিলাম। ওকে তো যাই এটা আলোচনা করলাম না, যেটা আগে পড়া হয়েছিল। আচ্ছা এবার দেখো তাহলে হয়ে গেল। তো আমাদের ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার প্রক্রিয়া হচ্ছে ট্রান্সক্রিপশন। নিচে ট্রান্সক্রিপশনের ব্যাখ্যা দেওয়া হলো, সূচনা, তারপর হচ্ছে সূত্র বর্ধীকরণ ধাপ, সমাপ্তিকরণ ধাপ, শেষ। এই 3টাই লিখতে হবে, একবারে সুন্দর করে লিখতে হবে, তবে চিত্র আঁকতে পারলে ভালো হয়। ট্রান্সক্রিপশনের চিত্র কি আঁকা শিখছো? ট্রান্সক্রিপশনের চিত্র আঁকা শিখছো কি? জি স্যার। অবশ্যই ট্রান্সক্রিপশনের চিত্র ডেকে নিও, যে ট্রান্সক্রিপশন, হ্যাঁ এই চিত্র আছে, চিত্র রেখে দিও, ট্রান্সক্রিপশনের চিত্র এঁকে দিও। এখানে অবশ্য লেখা আছে যাবে, যদি আরও সুন্দর করে চিত্র আঁকা দেওয়া থাকে অনেক হাবি যাবে, অনেক কিছুই একটু বড়। আচ্ছা তবে চিত্র এঁকে নিও, যদি চিত্র না আঁকা শিখতে পারো, চিত্র আঁকা শিখতে হবে। ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন, এই যে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের চিত্রটা আমাদের শিখতে হবে। ট্রান্সলেশন আছে, আবার ট্রান্সলেশনের চিত্র আছে, এই যে ট্রান্সলেশনের চিত্র, এই যে ট্রান্সলেশন চিত্র, এগুলো শিখতে হবে। এগুলো আমাদের বই থেকে একটু কষ্ট করে আমরা শিখে নেব। আচ্ছা এটা গেল, এবং সর্বশেষ যে আমরা প্রশ্ন নিয়ে হাজির হচ্ছি, এটা হচ্ছে সিলেট বোর্ড 22। স্যার এগুলোর উপর কি পরে এক্সাম হবে? হ্যাঁ আমার কিন্তু এক্সাম আছে, তোমাদের এই এফআরবি প্রোগ্রামে এক্সাম করা জানো 41টা ইনশাল্লাহ। এইচএসসি এক্সামের আগে 41টা এক্সাম, মডেল টেস্ট এক্সাম, সবগুলো সাবজেক্ট, ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ বায়োলজি ইংলিশ বাংলা আইসিটি, মোট 41টা এক্সাম।
তো এগুলোর উপর তো পরীক্ষা হবেই, পরীক্ষা রুটিন মতো পরীক্ষা হবে, দেওয়া আছে সবই, দেখে নিও, পরীক্ষা অংশ নিও, পরীক্ষার মতো পরীক্ষা, ক্লাসের মতো ক্লাস। এবার দেখো পি কি বলছে, ডিএনএ থেকে পি হবে, পি থেকে এ থেকে আবার কিউ হয়ে প্রোটিন তৈরি হবে। উপরোক্ত পি প্রক্রিয়াটি বর্ণনা করো। পি প্রক্রিয়াটার নাম কি? এখন বলছে ডিএনএ থেকে প্রথমে এমআরএনএ হয়, এটা আর কি। যাক, এটা আমার আলোচনা না, আলোচনা হচ্ছে আমাদের, হ্যাঁ আলোচনা হচ্ছে হচ্ছে ট্রান্সক্রিপশন। হ্যাঁ ট্রান্সক্রিপশন, পি তৈরির পি তৈরি প্রক্রিয়া প্রক্রিয়া ট্রান্সক্রিপশন, এ তৈরি। পি থেকে এ তৈরি হবে, হ্যাঁ গুড, পি থেকে এ তৈরি হবে ট্রান্সক্রিপশন। এরপর আমাদের এখানে এ থেকে আবার কিউ তৈরি হবে, প্রোটিন হবে আর কি, যেটাই হোক। এখন বলছে পি ও কিউ, হ্যাঁ পি ও কিউ প্রক্রিয়ার মধ্যে বৈসাদৃশ্য লেখা করো, বৈসাদৃশ্য। তার মানে পি ভেরি গুড, চমৎকার, এই তো। এও দেখো তাবায়েন, তারপর হচ্ছে গিয়ে অর্ঘ জয়েন করছো, অর্ঘ নিয়মিত ক্লাস করো, হ্যাঁ মিস দিও না। আর অহনা বুঝতে পারছো আশা করি, মোহনা অহনা সবাই, যে প্রথমটা হচ্ছে ট্রান্সক্রিপশন, পরটা ট্রান্সলেশন। আমাদের চাইছে ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশনের মধ্যে পার্থক্য, বৈসাদৃশ্য মানে অমিল, শুধু অমিলটা লিখবা, মিল না। তো লিখবা পি হচ্ছে ট্রান্সক্রিপশন, কি হচ্ছে ট্রান্সলেশন। এখন নিচে দুটির মধ্যে বৈসাদৃশ্য ব্যাখ্যা করা হলো। ওই বৈসাদৃশ্য লেখার নিয়ম কি, ছক করে বাম দিকে ট্রান্সক্রিপশন, ডান দিকে ট্রান্সলেশন, ছক করে কমপক্ষে 7টা দিবা, তারা এখানে ছড়া দিছে। আচ্ছা এক্সাম চলে, সমস্যা নেই, বুঝতে পারছি, ওকে। ক্লাস রেকর্ড থাকবে, দেখে নিও। এভাবে আমরা যদি আলাদা করে লিখে দিই তাহলে আমাদের মোটামুটি হয়ে যাবে। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ উত্তরটা। 6টা লেখা আছে, আমরা 7টা লিখবো বই থেকে কালেক্ট করে করে। সবাই কি বুঝতে পারছো উত্তরটা পুরোপুরি? জি স্যার। আলহামদুলিল্লাহ, খুশি হলাম। আমাদের মোটামুটি এই অধ্যায়টা রিভিশন কমপ্লিট। এই অধ্যায়ে যে সিকিউগুলো আসে, যেগুলো উত্তর করতে হয়, এগুলো আমরা আজকে ফার্স্ট ক্লাসে করলাম। আচ্ছা বুঝতে পারছি, সমস্যা নাই, পরীক্ষা দাও, কোনো প্রবলেম নাই, পরে আস্তে আস্তে ক্লাসে জয়েন করো। তো বলি একটু কষ্ট করে ক্লাসগুলো ধারাবাহিকভাবে করো। তাবায়েন জয়েন করো, শেষ পর্যন্ত আসিলা, অর্ঘ জয়েন করছো, মোহনা অহনা তো ক্লাস করতেছো, খুশি হলাম। তো একটু কষ্ট করে নিয়মিত থাকো, ক্লাসগুলো করো, আর বাড়ি কাজগুলো দিব, একটু কষ্ট করে আর বাড়ি কাজগুলো করো। তো শেষ মুহূর্তে যেটাই বলি, বাড়ি কাজগুলো নিয়মিত করবা আর ক্লাসগুলো নিয়মিত করবা। আশা করি এই কয়েকটা মাস সামনে যে সময় আছে, এফআরই প্রোগ্রামের মাধ্যমে প্রিপারেশন যতটুকু পারি চেষ্টা করব ডেভেলপ করতে তোমাদের। আর পরীক্ষা নেওয়ার মাধ্যমে তোমাদের ভুলগুলো সংশোধন করার মাধ্যমে তোমাদের আরও চেষ্টা করব আরও সুন্দরভাবে তোমাদের এইচএসসির প্রোগ্রামে বা এইচএসসির জন্য প্রিপারেশন বা প্রস্তুতি নিতে, বা এইচএসসির জন্য তোমাদের তৈরি করতে ইনশাল্লাহ। বাড়ির কাজ আমি দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নিয়ে নিও। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম। নেক্সট ক্লাসে তুমিও ক্লাস করো, তোমাদের ফ্রেন্ডদের নিয়ে এসো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।